ভাইয়া 15 সালের কাহিনী। তখন আমি ক্লাস 8 এ পড়ি। আমি তখন গ্রামের বাড়ি থাকি। আমার গ্রামের বাড়ি মাদারীপুর। হুম, হুম। আমার বাবা-মা, ভাই-বোন, ফ্যামিলি সবাই ঢাকা থাকে। আমি থাকতাম আমার দাদুর কাছে, দাদার কাছে, চাচা-চাচীর কাছে থাকতাম। তো রমজান মাসে স্কুল বন্ধ থাকে। তখন আমি গ্রাম থেকে ঢাকা আসি বেড়াতে আমার বাবা-মার কাছে। তো তখন আমার হাসব্যান্ডের সাথে আমার সম্পর্ক হয় 2015-তে। 2015-তে। তো সম্পর্কটা হয় আমার হাসব্যান্ড টেলারের কাটিং মাস্টার। আর টেলারের পাশে একটা ছিল পার্লার। ওই পার্লারে যাতায়াত ছিল আমার। যাইতাম আইতাম কাজ কাম টুকটাক শিখতাম। তারপর ওইখান থেকে আমার হাজবেন্ডের পরিচয় হয়। ওইখান থেকে সম্পর্ক হয়। আমাদের সম্পর্ক ছিল 10 থেকে 15 দিন, এর বেশি আর না। আচ্ছা। তো আমি একটু শুরু থেকে মানে সম্পর্কটা যেহেতু খুব সহজ করে বলে ফেললে সম্পর্কটা হয়। মানে একটা মানুষ গেল আসলো তো আসলে এইভাবে তো সম্পর্ক হতে পারে না। কিভাবে হলো আসলে অ্যাকচুয়ালি? আসলে আমি পার্লারে তখন কাজ শিখতাম। হুম, স্কুল বন্ধ ছিল 1 মাস, তার জন্য আমি পার্লারে কাজ শিখতে যাই। হুম। তো এখান থেকে আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয়। পরিচয়টা মানে আপনি মানে সে কি আপনাকে জিজ্ঞেস করেছিল কিছু এরকম কিছু নাকি আহ আপনার কোনো আপনি তার কাছে গিয়েছিলেন কোনটা? ও তখন টেলারে কাজ করতো। ওর হ্যাঁ। সাথে ওর এক মেয়ে বান্ধবী ছিল। হুম। ওর সাথে আমার পরিচয় হয়। ওইখান থেকে আমাদের ভালো লাগা শুরু হয়। ও আমাকে প্রপোজ করে। ও আপনাকে প্রপোজ করে। হ্যাঁ, পরিচয় কত দিনের মধ্যে? পরিচয়ের 2-1 দিনের ভিতরেই। আচ্ছা। তখন আপনি কিসে পড়েন? তখন ক্লাস 8 এ পড়ি আমি। আচ্ছা, ক্লাস 8 এ পড়েন। আর আপনার হাসব্যান্ড যার কথা বলছেন তখন তার সাথে আপনার বয়সের ডিফারেন্স কত? তখন 5 বছরের ডিফারেন্স। ৫ বছরের ডিফারেন্স। তো তিনি আপনাকে কিভাবে সরাসরি বলেছিলেন নাকি ফোনে কথা হয়েছিল? না, সরাসরি আমাকে বলেছে। আচ্ছা, যে আপনাকে পছন্দ করে। হ্যাঁ, আমাকে পছন্দ করে। আচ্ছা, তারপরে বলল ১-২ দিনের পরিচয়। তখন আপনি কি করলেন? তখন আমি কিছু বলি নাই। আমার ইচ্ছা ছিল না আচ্ছা। সম্পর্ক করার। কারণ আমি গ্রামের বাড়ি থাকি। ঢাকা শহরে সম্পর্ক করতে কোনো লাভ নেই আমার। আর তাছাড়া ওদিকে আমার মন ছিল না। আচ্ছা। তো আস্তে, আস্তে কিভাবে জানি ওকে আমার ভালো লেগে যায়। আচ্ছা, এই যে বললেন আস্তে, আস্তে কিভাবে যেন এই ব্যাখ্যাটা আমরা একটু খুঁজতে চাই। কতদিনের মধ্যে আপনার তাকে ভালো লাগলো? আ ৮-১০ দিন পর থেকে ভালো লেগে যায়। এই ৮-১০ দিন কি তার সাথে আপনার কন্টিনিউয়াস কথা হতো? হ্যাঁ, কথা হতো। হাই হ্যালো হতো। আচ্ছা, মানে ওই রাস্তায় দেখা হতো। হ্যাঁ, হ্যাঁ। তখন কি আপনি ফোন ব্যবহার করতেন? না, আমি ফোন ব্যবহার করতাম না। আচ্ছা, ওকে। ঠিক আছে। তাহলে কি দেখে ভালো লাগলো? মানে একটা মানুষের সাথে কথা বলে পরিচয় হলো বাট খুব অল্প সময়ের মধ্যে আপনার ভালো লাগাটা শুরু করলো কিভাবে? আজকে বলেন। যেহেতু তখন বলতে পারেন নাই। এখন আমাদেরকে বলেন যে কেন আপনার তাকে ভালো লাগলো? ও সবসময় আমার খোঁজ খবর নিত। আমি কি করি কি না করি, কোথায় আছি, কিভাবে আছি। সবসময় প্রত্যেকটা মুহূর্তে খোঁজ খবর নিত এবং এটা কি আপনার পরিবার থেকে কেউ নিত না? আপনি কেমন আছেন, ভালো আছেন, মন্দ আছেন এরকম নাকি আপনার মনে হতো যে কেউ একজন থাকুক যে আমাকে খুব করে কেয়ার করবে এরকম? না এরকম না। ও আমার ভাই বোনের কাছ থেকে আমার মানে পরিচয়টা নিত আরকি। আমি কেমন আছি, কোথায় থাকি, আমাদের গ্রামের বাড়ি কোথায়, সবকিছু খোঁজ খবর নিত। আবার ওর যে মেয়ে বান্ধবীটা আছে, ও সবসময় আমাকে বলতো যে ও তোকে অনেক লাভ করে, অনেক মিস করে। তুই কেন ওরকম করছিস ওর সাথে? ওর মেয়েটার নাম ছিল রিপা। আচ্ছা। তো রিপা সবসময় আমাকে বলতো, প্রত্যেকটা ক্ষেত্রে বলতো। তো আমিও ওর প্রতি কিভাবে জানি দুর্বল হয়ে পড়ি। তাও ওকে। জানি না কিভাবে দুর্বল হয়ে পড়ি। আস্তে, আস্তে মানে কিভাবে জানি ওর আমার ভালো লেগে যায়। হুম, হুম। তারপরে আমাদের সম্পর্ক হয়। আর ১০ থেকে ১৫ দিন সম্পর্ক করি আমরা। ২০১৫ সালে ঈদ যায় ১৮ তারিখে। আমাদের বিয়ে হয় ২০ তারিখে। এই যে বিয়ে হয়ে গেল এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? মানে আপনার প্রেম হলো, বিয়েটা এত সহজেই ফ্যামিলি মেনে নিল? আ না তা তো মনে নাই। তাহলে এটা সেগুলো একটু বলেন আমরা একটু শুনি আ কিভাবে এত দ্রুত ডিসিশনটা হলো? রমজান ঈদে, রোজার ঈদে জান রাত্রে ও আমাকে মার্কেটে নিয়ে যায়। তো মার্কেটটা ছিল ওর করার, আমার জন্য না। তো আমি যাব না। ও আমাকে প্রচুর পরিমাণ জোর করে এবং ওর যে বান্ধবী ও আমাকে সাপোর্ট করে, তুই যা, ও কেনাকাটা করবে, তুই না গেলে ও কেনাকাটা করবে না, ঈদ করবে না। তোর জন্য ওর চাস তুই তোর জন্য ওর ঈদটা মাটি করতে। তা আমি বলছি ঠিক আছে, আচ্ছা আমি যাব। তারপরে আমি যাই। আমি যাওয়ার পরে ও আমাকে নিয়ে ১ম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। তারপরে মার্কেটে যায়। যার পরে ও আমার জন্য কেনাকাটা করে। আমি বলতেছি, আপনি আমার জন্য কেন কেনাকাটা করতেছেন? বলে, এমনিতেই তুমি পড়বা ঈদের দিন, তাই। আমি কি, আমার ফ্যামিলি তো কেনাকাটা করছে, আপনি কেন করবেন? কয় কি, ভালো লাগছে তাই। ও আমাকে যাবতীয় যা যা লাগে সব দিছে ঈদে এবং ও মার্কেট করছে আচ্ছা, এটা আপনাদের পরিচয়ের কতদিনের মধ্যে? ৮-১০ দিনের ভিতরে। আচ্ছা, মানে একটা মানুষের সাথে আপনি যে মার্কেটে গেলেন,
বা সবকিছু করলেন। এই ব্যাপারগুলোর ক্ষেত্রে আপনার ফ্যামিলির কি ভূমিকা ছিল? মানে তারা কি জানতো? না, তারা জানতো না ভাইয়া। এর ওকে। আগে একটা কথা বলতে ভুলে গেছি ভাইয়া। জি। রোজার ঈদে ও আমাকে ইফতারের দাওয়াত দেয়। হ্যাঁ। ওর যে ভালো লেগে গেছে ওইখান থেকে আমি ওর দাওয়াতে যাই। ওকে, ইনভাইট করে ওকে। আমি যাই। কিন্তু আপনি কি এর মধ্যে বলেছেন যে আপনার ভালো লেগে গেছে এই কথা প্রকাশ করে দিয়েছেন? আমি প্রকাশ করে নাই কিন্তু বুঝে ফেলছে। আচ্ছা। ও ওকে। বুঝে ফেলছে। তো আমার মেজো বোন মানে আমি সবার বড়। হুম। আমার ছোট একটা বোন আছে। ও আর আমি যাই। আর ওই রিপা আর রিপার বয়ফ্রেন্ড যায় ওকে। ওদের বাড়ি ইনভাইটে। তো আমরা ইফতারের দাওয়াত খাই। দাওয়াত খাওয়ার পরে বাসায় আসি। আমার আম্মু জিজ্ঞাসা করছে তুই কোথায় গেছিলি? আমি বলছিলাম ওই যে রিপা আছে না ওর উম, ইয়া বান্ধবীর অনুষ্ঠান গেছে তো তাই। কারণ রমজান মাসে কিসের অনুষ্ঠান? আমি বলছি যে মানে এমনি অনুষ্ঠান আর কি ব্যক্তিগত মানে জন্মদিনের হিসাবে কি জানি আমি জানি না এত কিছু মানে বলছেন তাই গেছি। আচ্ছা। মায়ের কথাতে কাটা নিয়ে গেছি, মায়ের কিছু বলে নাই। ওকে। তো পরে রিপার আমি দাওয়াত করি। রিপার দাওয়াত করার উদ্দেশ্য হচ্ছে আমার হাজবেন্ডকে দাওয়াত করার আর কি। আচ্ছা। তো পরে আমি মাকে বলি মা আমাদের আম, আমার বান্ধবী আসবে তুমি কিছু করো। কয় কি আসবে? আমি বললাম রিপা আসবে। তো মা পছন্দ করতো না ওর সাথে চলাফেরাটা আমার। মা কেন জানি সন্দেহ করতো। আর আমি যে আমার হাজবেন্ডের সাথে কথা বলি মানে সবার সামনেই বলি, ফোনে তো কথা বলি না। আর ফোন নাম্বার ছিল না তখন আমার কাছে। সম্পর্ক করলে কি হবে, আমি তখন ফোনও চালাইতাম না। আচ্ছা। তো তখন মার কিছু বলে নাই। তো ইফতারের জন্য আয়োজন করে। তো আমি রিপাকে বলি, রিপার যে বয়ফ্রেন্ড ওকে বলি, আমার হাজবেন্ডকে বলি। ওরা আসে দাওয়াত খায় চইলা যায়। তারপরে চান্দাতে তো বললাম ভাইয়া হুম, হুম, হুম। মার্কেটে যাই আমার জন্য কেনাকাটা করে। নীল একটা ড্রেস কিনে, নীল ড্রেসের সাথে ও সবকিছু ম্যাচিং করে কিনে কিনা। যখন আমরা ওর জন্য মার্কেট করব তখন দেখি আমার শাশুড়ি মানে আমার শাশুড়ি বোন খালা শাশুড়ি সে আমাদের সামনে এসে পড়ে। তখন সে আমার হাজবেন্ডকে দেখা অনেক গালাগালি বকাবকি করতেছে রাস্তার মাঝখানে। আর আমাকে বলতেছে এই মেয়ে তুই এখানে কেন আইসো? তোর কি কোনো বাপ মা নাই? এই রমজান মাসে রোজার ঈদে চাঁদাতে দিন তুই মার্কেট করতেছিস আমার ছেলের সাথে। আমি আর কিছু বলি না, আমি খুব কানাকাটি করি। আমার খুব বাজে ভাবে বকতেছে, খুব বাজে বাজে কথা শোনাচ্ছে, আমি কান্নাকাটি করি। তখন আমার হাজবেন্ড বলে তুমি কান্নাকাটি করো না, চুপ করো, চুপ করো। আমি তো কান্না করতেছি একভাবে। তো ওর খালাগো বকাবকি করলো, রাস্তার ভিতরে বসে সিনকেট করলো। ওরা ওরা চলে গেল। এখানে আমি কান্নাকাটি করতেছি দেখে আমার জন্য একটা ফুলের তোড়া কিনলো। ভাবছে যে ফুলের তোড়া কিনলে আমি একটু খুশি হবো ফুল দেখা। অনেক বড় একটা ফুলের তোড়া কিনলো। কেনার পর ও আমার সামনে দিল। তো আমি ফুলটা ফালাই দিছি, আমি আর হাতে নিয়ে নেই। আমার তো প্রচুর পরিমাণ রাগ হইতেছে। ওর ফ্যামিলি আমার গালাগালি করছে, বকাবকি করছে, বাজে বাজে কথা বলছে। আমার ওই দুঃখে আমি কান্নাকাটি করতেছি। হুম। তখন ও আর কিছু বলে নাই। ও বলতেছে চলো আমরা হাতির ঝিল যাই। আমার বাসা সিমেরুল বাড্ডা। আমি বলতেছি না আমি হাতির ঝিল কেন যাবো, আমার বাসা যেখানে আমি সেখানে যাব। তো ও বলে না চলো হাতির ঝিল যাবো। আমি বলছিলাম না আমি যাবো না। তো রিক্সা নাই। তো রিক্সারে বলে যে হাতির ঝিল যাবো। আমি বলতেছি না আমি আমাদের বাসায় যাব। কয় সারাদিন শুধু বলো বাসায় যাবো বাসায় যাবো। যতটুকু সময় মার্কেট আছে ততটুকু সময় শুধু বলছো বাসায় যাবো বাসায় যাবো, আর কিছু বলো নাই তোমার। আমি তখন কান্না করতেছি যে রাত বাজে 11টা, আমি যদি বাসায় না যাই তাহলে আমার মা আমাকে ইচ্ছা মতো বকবে, আর তার সাথে মায়ের দিবে। হুম। তখন ও কিছু বলে না। ও তখন বাসায় আসে, ওর যে বান্ধবী রিপা ওদের বাসায় যায়। ওদের বাসায় যাওয়ার পরে ও আমার পা ধরে যে তুমি বলো তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবে। আমি বলতেছি না আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনার মার্কেট আপনার জামা কাপড় আপনি নিয়ে আপনার মা খালাকে পড়ান, আমি কিছু করব না, আমি বিয়েও করব না। কিন্তু সেটা কিভাবে সম্ভব? তুমি বলো বিয়ে করবে, তুমি যতক্ষণ না বলবে ততক্ষণ আমি তোমার পা ছাড়বো না। আমি ভাবতেছি রাত বাজে 11:30, ও যদি এরকম করে তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। আর আমি তো কিছু করতে পারবো না, আর বাসায় গেলে তো আমার মা আমাকে ইচ্ছা মতো মারবে। আমি বলতেছি ঠিক আছে ঠিক আছে আমি বাসায় যাব। এরকম করতে করতে 12টা বাজে গেছে। তো রিপার বাসার থেকে আমি 12টা বাজে বাসা যাওয়ার জন্য বের হই। তো রিপার মা আর রিপা আমার বাসায় আমাকে দিয়ে আসে। মা জানতো আমি রিপার সাথে মার্কেটে গেছি, মা জানতো না যে মোর সাথে মার্কেটে গেছি। তো মা রিপাকে ফোন দিতেছে যে রিপা আমার মেয়ে কোথায়। ও তার ফোন ধরতেছে না। ও ধরতেছে না, আমি তোর সাথে নাই, আমি তো আমার হাজবেন্ডের সাথে। ও ধরে কি বলবে, তাই ও ফোন ধরতেছে না। ফোন বাজতে বাজতে কাইটা যায়, আবার ও ফোন বন্ধ করে রাখে।
পরে এক সময় ফোন ধরছে, বলে আন্টি আমি আসতেছি ওকে নিয়ে। কয় ঠিক আছে আসো। তো রাত 12টা বাজে আমি বাসায় যাই। তখন আমার মা আমাকে ওদের সামনে একটা থাপ্পড় মাইরা বলে যে, রাত বাজে 12টা, তুই এখন বাসায় আইস? তুই কোথায় ছিলি? কোথায় গেছিলি? কোন মার্কেটে গেছিলি? এই কথা বললে আমাকে আরো মারে ওদের সামনে। আর রিপাকে একটু বকা দেয়, তোমাকে আমি ফোন দিচ্ছি, তুমি ফোন কেন ধরো নাই? আমার মেয়ে ঢাকা শহরে কিছু চিনে না, আর কিছু বলতে পারবে না যদি হারায় যায় যে কোথায় যাবে, কারণ আমার মেয়ে কেমন আমি জানি। আর কিছু বলে না, ওরা চলে যায়। আমার মামাকে খুব পরিমাণ বকা দেয়, মারে। আমি মার সাথে ঝগড়াও করিনি, কারণ সামনে রাত পোহালে ঈদ, আমি কি কারণে ঝগড়া করবো? আর আমি আইসি বেড়াইতে আমার বাবা মার কাছে, আমি আর কিছু বলি না, আমি কান্না করতে ঘুমা যাই। সকাল হয়, তখন রিপা আমার বাসায় আসে যে চল আমরা ঘুরতে যাই। আমি বলি কি না, আমি যাবো না, আমার মামাকে কালকে মারছে, তুই দেখোস নাই? হ্যাঁ আমি দেখছি। তো যে আমার আমার মা যে আমাকে মারছে, আমার হাজবেন্ড শুনতে পারছে ওর কাছ থেকে। কয় না চল ঘুরতে যাই, আমি কিছু না, আমি যাবো না। তো আমার ভাই আমার বোন ছোট ছোট বলতেছে যে আপু চলো আমরা ঘুরতে যাই, চলো আপু ঘুরতে যাই। আমার তো মন খারাপ, আমার মা আমাকে মারছে। তখন আমি কিছু বলি না, আমি ঠিক আছে চলো ঘুরতে যাই। তো আমি আর আমার মেজো বোন আর ছোট বোন বের হই। তো আমি রিপার বাসায় যাই আগে। রিপা আমাকে বলে যে সোহান, আমার হাজবেন্ডের নাম হচ্ছে সোহান। রিপা আমাকে বলে যে সোহান তোকে বলছে ও যে ড্রেসগুলা দিছে ওইগুলা দিয়ে ওইগুলা পরে বের হবি। আমি বলছি না কাকি, না ওইগুলা পরে বের হওয়া ওর খুব ভালো লাগবে, ও তোকে ভালোবাসে, তুই তো চাস তো ভালো থাক। তাই আমি ওর পরা জামা কাপড় গুলা পরে বের হই। তোমার হাজবেন্ড আমাকে নিতে আসে ঘুরতে যাওয়ার জন্য। তো আমি যাই, আমি তো ঘুরতে যাই না, ওদের বাসায় যাই আর কি। ওর ওদের বাসা হচ্ছে রামপুরা। তো আমাদের বাসায় যাই আমি আর আমার ছোট বোন। আমার মেজো বোন যায় না, আমার মেজো বোন ওর বান্ধবীর সাথে ঘুরতে যাইতেছিল। আমি আমার ছোট বোন ঘুরতে যাইতেছি। তো বনশ্রী পর্যন্ত গেছি, তখনই আমার ও যে ড্রেসটা আমাকে দিছে, ওই ড্রেসটা রিক্সার চাকার সাথে পেঁচায় গেছে। পুরোপুরি প্যাচে জামা ছিঁড়ে গেছে, এক পাট ছিঁড়ে গেছে, আরেক পাট আছে। আমি তখন বুঝতে পারছি যে আমার জামা চাকায় পেঁচায় গেছে। আমি তখন বললাম দাঁড়ান দাঁড়ান। ও বলে কি হয়েছে? আমি যে কি আমার জামাটা না পেঁচায় গেছে রিক্সার সাথে। তখন জামাটা মানে ছুটাইলাম নিচের থেকে, ছুটানোর পরে এখন দেখি জামাটা ছিঁড়ে গেছে। ও রাগে খুব পরিমাণ ফুলতেছিল, অনেক পরিমাণ রাগে ফুলতেছিল। ও চোখ দেখে আমি বুঝতে পারছি চোখে অনেক রাগ। আমি আর কিছু বলি নাই। আমি বাসায় গেছি ওদের বাসার সাথে। তো ওর মা একটা জামা দেয় আমাকে পরার জন্য, ও জামাটা পরি। আর ওটা ও রাইখা দেয় ঠিক করার জন্য। আর ওর মা ওকে বলে এমনই হবে, মাকে না জানে সম্পর্ক করবি, প্রেম করবি, কেনাকাটা করবি, অন্য মার্কেটে যাবি। আর যখন আমরা বলি তখন সময় নাই, কিনতে পারোস না, কোনো কিছু বুঝোস না। আর ওর বেলাতে সবই জন্য সবই বুঝোস। আমার কথা বললো, বলার পরে আমাদের খাবার দাবার দিল, আমরা খাইলাম। খাওয়ার পরে বাসায় আসলাম। বাসায় আসার পর পরের দিনকা রিপা আমাদের বাসায় আবার যায়। কয় ফারজানা চল আজকে আমরা চিড়িয়াখানা যাবো। আমি দেখি না, আমি যাব না। কয় দেখ তুই এমন করিস না, তুই না গেলে, ওর বয়ফ্রেন্ড নাম ছিল রানা, কয় তুই না গেলে রানাও যাবে না ঘুরতে, কারণ রানা বলছে ফারজানা না গেলে তোরা আমি ঘুরতে নিব না। এটা সোয়ানের শিখানো কথা। আমি বুঝতে পারলাম, তখন বললাম ঠিক আছে, তোর যখন এত ইচ্ছা তুই চল চিড়িয়াখানায় যাই। তখন আমি আর আমার মেজো বোন আর রিপা, রানা, আমার হাজবেন্ড ঘোরার জন্য বের হলাম আর কি। তখন দেখলাম যে ঘুরতে যাওয়ার জন্য বের হলো না, আমার হাজবেন্ড আমাকে বিয়ে করবে, তাই বের হলো। আমার হাজবেন্ড আমাকে নিয়ে অনেক কাজে অফিসে গেল। আর ওর পক্ষে লোক ছিল। এখনো সে আপনার হাজবেন্ড হয়নি, এরপর আপনিও মোটামুটি একমত, তারপর কি হলো? তারপর আমরা অনেক কাজে অফিসে যাই, ওইখানে আমাদের বিয়ে হয় না, কারণ আমার বয়স প্রচুর কম ছিল, তার কারণে আমার বিয়ে হয় না। আর আমার জন্ম নিবন্ধন ছিল না, এই দুইটা কারণে আমার বিয়ে হয় না। আমরা প্রচুর পরিমাণ ঘোরাফেরা করি, কাজে অফিসে যাই, যাতায়াত করি, আমার বিয়ে হয় না, হয় না কোনোভাবে। ওদিনকে আমরা বাসায় এসে পড়ি, ও ওর বাসায় যায়, আমি আমার বাসায় এসে পড়ি। তো পরের দিন ও বলতেছে যে আজ তো বিয়ে হয় নাই, 19 তারিখে 15 সালে 19 তারিখে, আজকে তো আমার বিয়ে হয় নাই, তোমাকে বিয়ে করতে পারি নাই, তো কালকে আমি তোমাকে বিয়ে করবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখা যাক। তো কয় তুমি আসবা? তো আমি কি আচ্ছা ঠিক আছে আমি আসবো। তো পরের দিন আমি জন্ম নিবন্ধন খুঁজতেছি, পাইতেছি না কোথাও, কারণ আমার সব জন্ম নিবন্ধন আমাদের গ্রামের বাড়ি ঢাকা, আমার কিছু নেই। তো কোথা থেকে হুট করে জন্ম নিবন্ধন বেরোয় আসে, আমার বোন আমাকে খুঁজে দেয়, আমার ছোট যে বোনটা,
আমাকে খুঁজে বের করে দেয়। তো এখানে আমার বয়স ছিল কম, আমার 2002 সালে জন্ম ছিল, তার চেয়েও বেশি কম বয়স দেওয়া, 4 বছর বয়স কম দেওয়া ছিল আমার। তো আমি ভাবলাম যে আমার বয়স তো এমনিতেই কম, আবার এখানে আরো কম দেয়া রাখছে জন্ম নিবন্ধনে, তা আমার বিয়ে তো হবে না, এটা আমি নিশ্চিত ছিলাম। তো তারপর আমি যাই ওর কাছে, যাই বলতে ও আমাকে এসে নিয়ে যায়। আমি ফোন করি রিপার ফোন দিয়া, তো আমাকে আয়সা নিয়ে যায়। আমি যাই, ও যায়, রিপার বয়ফ্রেন্ড যায়। যাওয়ার পরে কাজে পেয়ে যাই, তখন আমার বিয়ে হবে না, কারণ আমার বয়স কম, জন্ম নিবন্ধনে আরো কম দেওয়া। তখন ও দোকানে গেল, দোকানে যা ছবি তুললো আমার জন্য, ছবি তুললো, তোলার পরে জন্ম নিবন্ধন ঠিক করলো। জন্ম নিবন্ধনে আমার বয়স বাড়াইয়ে দিল, অনেক পরিমাণ বাড়াইছে, যে বিয়া প্রাপ্য বয়সটা আমার দিয়ে দিছে। তো আমি আর কিছু বলি নাই, যে যা হওয়ার হবে। তারপরে কাজে অফিসে যাই আমরা, তখন কাজে বুঝতে পারে যে এটা নকল করছে, এটা বয়স বাড়ায় দিচ্ছে। তো কাজী রাজি হয় না। তারপর আমাকে নিয়ে ও বাসায় যায়, ওদের বাসায়। ওদের বাসায় যাওয়ার পরে, ওদের বাসায় বলতে ওর মামার বাসায় যায়, ওর মামার কেউ বাসায় ছিল না। ওর মামা মামি আর আমার যে ননাস ছিল, ওই ননাস আর ননাসের হাজবেন্ড সবাই দাওয়াত খেতে গেছে কোরিল চৌরাস্তা। তো বাসা ফাঁকা, বাসা একলা একটা রুম। তো এখানে আমি, আমার হাজবেন্ড আর ওই রানা আর রিপা থাকি, 4 জন। সবাই দেখে গেছে যে আমরা এখানে আসছি। তো ওর মামি মা বলতেছে তোরা থাক, আমরা আসতেছি, ঘন্টাখানিক পরে আমরা চলে আসবো, তারপরে দেখি তোদের জন্য কি করা যায়। ওনারা এগুলা বইলা চলে গেল। তো রানা রিপা আর আমি আমার হাজবেন্ড থাকি, তো কথাবার্তা বলি। আমি বলতেছি যে আজকে তো আমাদের বিয়ে হয় নাই, বিয়ের হবে না, কারণ আমার বয়স তো কম, আবার তুমি জন্ম নিবন্ধনের বয়স বাড়ায় দিছো, সবাই বুঝতে পারছে আমার বিয়ের কোনো প্রয়োজন নাই, আমি চইলা যাই। বলতেছে আমি তোমাকে বিয়ে করবো তো করবোই, এর কোনো ইয়া নাই, গ্যারান্টি নাই। আমি তুমি বলি না আমি তোমাকে বিয়ে করবো না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করবোই। আমি আর কিছু বলি না, আমি ভাবতেছি করতে পারলে কোনো সমস্যা নেই, কারণ আমার বয়স তো কম। আমার এদিক দিয়ে আমার একটু ইয়া ছিল যে আমার বয়স কম, বিয়ে হবে না। আমার এসব সময় এটাই ভাবতাম, আর কারণ জন্ম নিবন্ধনে বয়স বাড়াইছে, আমার বিয়ে হবে না, সবাই বুঝতে পারবে আমার চেহারা দেখলেই। আমি সবসময় এটা বলতাম, মানে ভাবতাম আর কি। তারপরে আমি কান্নাকাটি শুরু করে দিই যে সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন বাসায় যাবো। আমি সকালে সেই 11টা বাজে বাসা থেকে বের হয়েছি না খাইয়া, খাইবো নাই সকালবেলা, কোন রকম বের হয়ে গেছি ঘোরার জন্য। তারপরে ওর মা, আমি ফ্রিজে খাবার টাবার ছিল, ও মাকে বের করে দিচ্ছে, তো আমি খাবার খাই নি, আমার তো কান্না কান্না ভাব। ও এর ভিতরে একটা কথা বলতে ভুলে গেছি ভাইয়া, হুম। কাজে অফিসে যাই, ও আমার ননসের সাথে। তো আমার ননসের হাজবেন্ড থাকে, আর আমি আমার হাজবেন্ড থাকি, আর রানা রিপা থাকে। তো এখানে আমাদের ভিতরে কাজী বিয়ে পড়াবে, কাজীকে বিয়ে টাকার লোভ দেখাইছে ও অনেক। আচ্ছা। তাই কাজী বিয়ে পড়াবে, তখন আমার ভিতরে গ্যাঞ্জাম লাগিয়ে গেছে, আমার ভিতরে আমার হাজবেন্ডের ভিতরে দেড়মোহর নেই গ্যাঞ্জাম লাগছে। কারণ আচ্ছা। কারণ আমার ননস বলতেছে 1 লাখ টাকা, আমি বলতেছি না 5 লাখ টাকা দেড়মোহর হবে। কি বুঝে বললেন 5 লাখ টাকা? কি মাথায় আসছিল তখন? তখন আমার মাথায়, আমার তখন একটা ছেলে ছিল আমার সাথে, হ্যাঁ, হ্যাঁ। আমার বোনের এক পরিচিত বন্ধু ছিল। আচ্ছা। তখন ও বললো যে আপু আপনি দেড়মোহরটা একটু বাড়িয়ে বলবেন। আমি কি কেন? কয় দেড়মোহর বাড়িয়ে বললে যখন আপনাকে ডিভোর্স দিবে তখন টাকা দিতে সমস্যা হবে, তখন ও ডিভোর্স দিবে না আপনাকে আচ্ছা। টাকার জন্য। আচ্ছা। তখন আমাকে এটা বললো, ওই ছেলেটা আমার সাথে ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি আর কিছু বললাম না। যখন কাজে বিয়ের জন্য রেডি, সব প্রস্তুতি নিচ্ছে টাকার লোভে পুরা, তখন আমি কাজে লাগে বলতেছি যে না 5 লাখ টাকা দেড়মোহর হবে। কাজী বলতেছে না 1 লাখ টাকা হবে। আমি বলছি না 5 লাখ টাকাই হবে। কাজী বলতেছে যে 5 লাখ টাকা যদি হয় তাহলে তার ভিতরে অর্ধেক টাকা আপনি ভাঙতে পারবেন আপনার হাজবেন্ডের পিছনে, তাহলে 5 লাখ টাকা আমরা বাড়াই দিব। আমি কি এটা আবার কিভাবে সম্ভব? আমি তো, আমার তো কখনো বিয়েটা হয় না, আমি এগুলো বুঝি না। তাই আমি কাজীর সাথে শুধু বলতেছি 5 লাখ টাকাই হবে, এর বেশি এর নিচে আর হবে না, 1 টাকা কম হবে না, আমি বলতেছি। তখন আমার হাজবেন্ড কাজী অফিস থেকে আমার হাত ধরে বের করে, টাইনা বের করার পরে জোরে থাপ্পড় মারে একটা, থাপ্পড় মারা রাস্তার ভিতরে ফালাই দেয়। তো আমার নরমাস হাজবেন্ড বলতেছে এই তুই কি করতেছ, মেয়েরে ভালোবাসছ এখনো বিয়ে করছ নাই, তার আগে ওর গায়ে হাত তুলছ, এটা এটা কোন ধরনের নিয়ম? আর ও বলতেছে বলুক সমস্যা কি, আর টাকা কি ভাত খাওয়াইবো? তখন আমার হাজবেন্ড বলতেছে তোমার কি টাকায় ভাত খাওয়াইবো? আমি ভাত খাওয়াবো, টাকায় তার ভাত খাওয়াবে না, কারণ আমার ভালো না লাগলে যত টাকা হোক আমি তোমাকে ছেড়ে দিব, আর যদি ভালো লাগে আর তো রাখবোই। টাকায় এখানে টাকা প্রশ্ন না। আর তুমি ওর কথা শুনে এরকম করতেছো না, আমি বুঝতে পারছি। যখন আমাকে মারলো, চারপাশে থাপ্পড় মারলো, তখন ওই ছেলে গেল গা, ছেলে চলে গেছে। কয়
আপু চলেন চলেন, আপনাকে নিয়ে আমি চলে যাবো, আপনার দায়িত্ব তো আমার উপরে, আমি নিয়ে চলে যাবো। তখন ঠিক আমি বললাম যে ঠিক আছে চলো চলে যাই, বিয়ে হবে না। তারপরে এই কথা বললাম, যখন যা ধরলাম তখন আমার একটা চুল ধরে আবার একটা থাপ্পড় মারলো, চুলের মুঠিতে আবার একটা থাপ্পড় মারলো। বললো যে তুই সাথে যাবি, তুই সাথে আসছ, তুই আমার সাথে আসছ, তুই আমার সাথে যাবি, তো এখান থেকে চলে যাক। তারপরে আমি আর কিছু বলি না, আমি থাপ্পড় খেয়ে চুপ হয়েছিলাম। ও ছেলে চলে গেছে। তো ওর মামার বাসায় আমরা যাই, রানা রিপা আমি আর আমার হাজবেন্ড যাই। তা আবার নড়া সামনে সামনে চলে গেছে তারা দাওয়াত খেতে। ঘর ছিল ফাঁকা। তো তখন রিপা আর রিপার বয়ফ্রেন্ড থাকে আর আমি আমার হাজবেন্ড থাকি। তো আমি শুধু কান্না করি, আমি শুধু কান্না করতেছি। খুব ব্যথা লাগছে আমার, আমি ব্যথা নিয়ে কান্না করতেছি। গালে হাত দিয়ে আমি কান্না করতেছি, গলায় হাত দিয়ে কান্না করতেছি, আমার থাপ্পড় খুব জোরে জোরে লাগছে তাই আমি কান্না করতেছি। তখন ওরা রিপা বলতেছে যে শোন, ফারজান তো কিছু খায় নাই সকালে, না খায় ওকে ঘর থেকে বাইরে করে নিয়েছি, তুই কিছু খাওয়ান ধরে। তারপরে আমাকে খাবার দেয়, আমি খাবার খাই না, আমি খাবার মানে ফালাই দিছি, হাত দিয়ে জোরে ফালাই দিছি দূরে। তো ও বলতেছে তোমার লাগে আমার লাগে রাখ, তুমি খাবার লাগে রাখ কেন দেখাইতেছো, একথা বলে আবার একটা থাপ্পড় মারছে। তারপরে খাবার দিছে সামনে, তারপরে আমি খাবার কোন রকম একটু খাইছি, খাওয়ার পরে ও রাইখা দিই, আর খাবো না, ভালো লাগতেছে না, রাইখা দাও। তো রাইখা দিছে। তখন রিপা বলতেছে যে তোর কি হয়েছে, কি সমস্যা, তুই আমার গো। আমি কি আমার কিছু হয় না, ভালো লাগতেছে না, আমার বিয়েতে কেমন মন নাই, আমার ভালো লাগতেছে না, আমি বাসায় যাবো, আমার মায়ের কথা বেশি মনে পড়তেছে আমার। ও বলে তা আগে মন ছিল না, আমি কি আগে তো ভাবি নাই, এখন তো মায়ের খাওয়ার পর ভাবতেছি যে কি দেখি হইব আর কি হইছে। তখন ও হাসে, আর আমি তো কান্না করতেছি বৈশা বৈশা। সে রাত 11টা পর্যন্ত কান্না করছি আমি, ওইখানে বসে বিকাল সকাল 11টা থেকে, মানে কান্না কান্না ভাব যখন মারছে তখন থেকে আমি কান্না শুরু করে দিছি। তারপরে আমি খাবার খাই না, ওর সাথে আমার সাথে ঝগড়া হইতেছে, আমাকে গালাগালি বকাবকি করতেছে, আমি চুপ করে আছি, আমি কান্না করতেছি। তো ও রান্নাকে বলতেছে যে রান্না তো একটু বাইরে যেত, তুই আর রিপা যে একটু ঘুরে আয় যা, টাকা লাগবে, আমি টাকা দিতেছি, যা একটু ঘুরে আয় যা। তখন ওরা চলে যায়, ঘর শুধু থাকে আমি আমার হাজবেন্ড, আর কেউ থাকে না। তো আমি যাওয়ার জন্য উত্তেজনা হয়ে গেছি যে আমি বাসায় যাবো, আমি থাকবো না, আমি আমার মায়ের কাছে যাব। তো তখন কি করে আমি বারবার দরজা খুলে দেখেও দরজা তালা মেরে রাখছে, তালা মেরে আর পকেটে চাবি রাখছে। পকেটে চাবি রাখছে, আমি কিভাবে পকেটে হাত দিয়ে চাবি আনবো, আমার তো ওরকম আমাদের দিয়ে হয়নি আর কি। আমি তখন চিল্লা চিল্লা কাঁদতেছি যে আমি বাসায় যাবো, বাসায় যাবো, আমাকে দরজা খুলে দাও, আমি আমার মায়ের কাছে যাবো। কয় কি শুধু মামা লাগাইছো, এত মামা করো কি লেগে, আসার আগে মন ছিল না। আমি আর কিছু বলি না। তো বলে তুই আমাকে বিয়ে করবি না, আমি বলছি না আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। ও শুধু বলছে তুমি আমাকে বিয়ে করবি না, না তুমি আমাকে বিয়ে করবি না, আমি তোকে বিয়ে করে ছাড়বো। আমি যে কি সম্ভব না, আমি তো রাজি না। তা আপনি কিভাবে বিয়ে করবেন আমাকে, আমি তো রাজি না, আমি বিয়ে করবো না। আমি বলছি না আমি বিয়ে করবো না, আমি আমার মায়ের কাছে যাবো। তখন ও কি করে যে কয়, দেখ তোর কি করি, তোর কি অবস্থা করি, তুই বিয়ে করার জন্য বাধ্য হবি, মানে তুই আত্মহত্যা করবি, তুই আত্মহত্যা করবি। তারপরও কি করে আমার শরীর থেকে কাপড় খুলে নেয়, আমার জামা খুলে নেয়, আমার সেলার খুলে নেয়। খোলার পরে এমনি কোনো সম্পর্ক না আমাদের ভিতরে, খোলার পরও ভিডিও করতেছে আর কি। এখন বল তুই আমাকে বিয়ে করবি না, এখন বল বিয়ে করবি, যদি বিয়ে না করস তাহলে এই ভিডিও গুলা আমি নেড়ে ছেড়ে দিব, সবাই দেখবে, তোর উপরে থু ফালাবে। আমি তখন বলতেছি যে হ্যাঁ আমি বিয়ে করবো, বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি রাজি, আমি রাজি। তখন আর কিছু বলে না। তারপরে আমি শুধু কান্না করি, শুধু কান্না করি, আমাদের তো কিছু হয় না, শুধু অতটুকু ভিডিওটাই হয়েছে, আর কিছু হয় না আমাদের ভিতরে। তারপরে আমি কান্না করতে করতে আমি অজ্ঞান হয়ে পড়ি যে কি হইলো, কি দেখি হইলো, কি করলো আমাকে, আর সামনে কি হবে, এ ছেলে কি ভালো হবে না খারাপ হবে। যখন আমি সম্পর্ক করি তখন জানি ওর বাড়ি হচ্ছে কুমিল্লা, আর যখন বিয়ে হয় তখন জানি ওর বাড়ি বরিশাল। ওর মাথা নষ্ট হয়ে গেছে। তারপরে কাজে আনে, ওর মা আসে, ওর ভাই আসে, ওর বোন আসে, ওর বোনের জামাই আসে, ওর মামা, ওর মামি, সবাই থাকে, ওর বান্ধবী, ওর বন্ধু থাকে, আমার সাথে কেউ থাকে না, আমি একা। তখন আমার পক্ষ মেয়ে হিসাবে তো সাক্ষী প্রয়োজন আছে, তখন মেয়ে হিসাবে সাক্ষী দেওয়ার জন্য ওর মামা ওর মামিকে আমার মামা মামি বানায় দেয়, যে আমার মামা মামি তো মামা মামি হোক, আর আমার মা তো আছেই, আমার বোন তো আছে, আমার ভাই আছে, আমরা দিতে পারবো, তুমি ওদের দিয়ে সাক্ষী বানাইও। আমার তো ভয়, ও যে ভিডিও করছে, আমার তো বিয়ে করতে হবে, এত তখন তো বিয়ে করার কোনো নিয়ত ছিল না, আমার মন ঘুরে গেছে। আর এখন তোমার বিয়ে করতে হবে, কারণ ভিডিও যে করছে ও তো ভিডিও ছেড়ে দেবো তোমাকে বলছে, আমার ভিতরে শুধু এই ভয়টাই ছিল। তো তখন আমি বিয়ে করতে বাধ্য হই আর কি, খুব কষ্টে, খুব কষ্ট হয় তবুও আমি বাধ্য হই, কারণ আমার দিক চাই আমি বাধ্য হই।
তারপরে ওর বাবা ওর মা থাকে, ওর ভাই থাকে, বোন থাকে, ওর পক্ষ নিয়ে সাক্ষী হয়। তারপরে ওর মামা আর ওর মামি আমার পক্ষ নিয়ে সাক্ষী দেয় যে ওর বিয়ে রাজি। আমার ননদ বলতেছে যে তুমি বিয়ের সময় তাড়াতাড়ি কবুল বললো আর জোরে বললো, কারণ যখন দেখবা যে কাজী তোমার কবুল শুনতে পায় নাই বা কাজী দেখতেছে তুমি মানে চুপ করে আসছো বা কিছু বলতেছো না, তখন কাজী কিন্তু বিয়ে পড়াবে না। যখন এই কথা বল তখন আরো ভয়, যদি কাজী বিয়ে না পড়ে তোমার নেটে আমার ওই ভিডিওগুলো ছেড়ে দিব। তখন আমি আরো ভয় পেয়ে গেলাম। তখন যখন আমাকে কবুল বলতে হইলো, আমি জোরেই বললাম, অনেক জোরে বললাম। আমার হাজবেন্ড যে কবুল বলছে সে আসতে বলছে, তার চেয়ে আমি জোরে কবুল বলছি, সবাই শুনি না হাসা দিছে আর কি। কিন্তু আমার মনে যে ভয় একটা, আমি আর কিছু বলি নাই। ওর যে বান্ধবী ছিল, ওর বান্ধবী বলতেছে তোর মন খারাপ কেন, তোর মনে এত ভয় কেন, তোর চোখ মুখ শুকায় গেছে, তোর কি হয়েছে, কি সমস্যা, ও তোর কিছু করছে আমাকে বল। আমি বলি না, ও আমাকে কিছু করে নাই। ও অনেক জিজ্ঞাসা, অনেকবার জিজ্ঞাসা করছে, অনেক রিকোয়েস্ট করছে, অনেকভাবে প্রশ্ন করছে। আমি এড়িয়ে নিয়ে গেছি, আমি কোনো কথা মানে বলি নাই যেরকম হয়েছে বাকি ভালো মন্দ, কিচ্ছু বলি নাই। আমি এড়িয়ে গেছি। পরে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমাকে দিয়ে আসে। রাত রাত বাজে 9:30, তখন আমার বিয়ে হয়। তার আগে আমার মা অনেকবার করে ফোন দিছে আমার হাজবেন্ডের নাম্বারে। রিপার থেকে ব্যবস্থা করে আমার আমার হাজবেন্ডের নাম্বার আরো আগের থেকে আমার মা নিচ্ছে। সেটা রিপা জানতেও পারে না যে ওর ফোন থেকে বা ওর লোকের মাধ্যমে থেকে আমার হাজবেন্ডের নাম্বার আমার মা যে নিচ্ছে, এটা ও রিপা বুঝতেও পারেনি। তো আমার হাজবেন্ড আমার অনেকবার করে রিপার নাম্বারে ফোন দিচ্ছে, রিপা ফোন ধরতেছে না। কারণ ও তো আমার সাথে, রিপা তো আমার সাথে, আর রিপা কি বলবে এখন ফোন দিয়ে, আমি তো চাপের ভিতরে পড়ে গেছি এখন। তো আমার হাজবেন্ডের নাম্বারে আমার মা অনেক ফোন দিচ্ছে। আমার বিয়ের পরে আমার মা আমার হাজবেন্ড ফোন ধরছে। ফোন ধরার পর বলতেছে যে আন্টি, আমি তো আপনার মেয়েকে বিয়ে করছি, আপনি তো আমার শাশুড়ি আম্মা হন, আপনি তো আমার আন্টি হন না। এই কথা বলার পর আমার মা খুব কান্নাকাটি করলো ফোনের ভিতরে। কান্নাকাটি করে বললো যে বাবা যা হওয়ার হয়েছে, তুমি আমার মেয়ে দিয়ে যাও। কয় না, আমি বিয়ে করছি না, আমি কেন দিব, আমার বউ, আপনার চেয়ে অধিকার বেশি আমার, এখন তো আমার বউ। কয় ঠিক আছে, অধিকার তুমি খাটাইও, সমস্যা নাই, আমরা তুইলা দিব। আমার মেয়ে, আমার বড় মেয়ে, আমি তুইলা দিব, অনুষ্ঠান করে তুইলা দিব। এই কথা বলার পর আমার হাজবেন্ড কিছু বলে নাই। তো বিয়ে করার সাথে সাথে আমাকে দিয়ে গেছে আমার বাবার বাড়ি। আর এখান দিয়ে আমার চাচা চাচি, আমার দাদু দাদা ফুফুরা সবাই আমার মাকে বকতেছে। সবাই বলতেছে যে তুমি ঢাকা নিয়ে গেছো আমার ভাস্তিরে, তুমি ঢাকা নিয়ে যাইয়া আমার নাতিরে বিয়ে দিয়ে দিছো। সবার একই কথা। আমি যখন ঢাকা আসি তখন মায়ের সাথে আসি ঢাকা। আমার মা ঝগড়া করে দাদুর কাছ থেকে নিয়ে আসে। আমি, দাদু আমার আসতে দিবে না, আর আমি ঢাকা আসবো আর আমার মা আমাকে নিয়ে আসবে। সেই ক্ষেত্রে আমার মা খুব ঝগড়া করে দাদুর সাথে, দাদার সাথে। তো তারা মনে করছে যে জোর করে নিয়ে আসছে আমাদের কাছ থেকে, ওরা নিয়ে ও আমার নাতিকে বিয়ে দিয়ে দিছে। তাদের মনে এই সন্দেহ। তারা সবাই আমার মাকে দোষারোপ করতেছে। আর আমার মা খুব কান্নাকাটি করতেছে আর হাতে পা ধরতেছে যে না, আমি এই ব্যাপারে কিছু জানি না, আমি কিছু জানি না, শুনি না, জানিও না, জানলে এটা হতে পারতো না। তো কারো কথা আমার মা শুনে না। সবসময় এটা আমার মা একটু রাগী ছিল। আর সবাই বলতেছে তুই করছো এই কাজটা, আমার বাবা বলতেছে তুই করছো এই কাজটা। কিন্তু আসলে আমার মা এই ব্যাপারে কিছুই জানে না। আমার মা একটু চুল পরিমাণ জিনিসও জানে না। আমার মা এত বললো, এত কিরা কসম কাটলো, এত হাতে পায়ে ধরলো, তবু আমার মায়ের কথা কেউ বিশ্বাস করলো না, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করলো। তখন খুব কষ্ট হলো। আর তখন আমার মা আমাকে বললো, তোদের বিয়ে হয়েছে কি হয়েছে, সংসার তোর করস নাই, তোর হাজবেন্ডে তুই ডিভোর্স দিয়ে দে, তোর ভালো লাগ জায়গায় দেখে শুনে আমরা বিয়ে দিব। আর তোর বয়স তো এখনো বেশি না, অল্প বয়স, তুই লেখাপড়া কর। তুই ক্লাস 8-এ পড়ছ, আর 2 দিন পর তুই এসএসসি জিএসসি পরীক্ষা দিবি, তারপর তুই 9-10 উঠবি, এসএসসি পরীক্ষা দিবি, তোর লাইফ তো এখানেই শেষ হয়ে যাব। তখন আমার মা আমাকে অনেকভাবে বুঝাইলো। তখন আমার মন ঘুরে গেল প্রতি থেকে, যে ঠিকই তো বলছে আমার মা, তাহলে আমি যাব না। আমি বলতেছি ওকে যে আমার হাজবেন্ড ফোন দিছে আমার মায়ের নাম্বারে। তখন আমার মা বলতেছে তুই ওরে বলবি তুই ওর চাস না। তোমার হাজবেন্ডকে আমার হাজবেন্ড যখন ফোন দেয় আমার মায়ের নাম্বারে, তখন আমি ফোন দেওয়া বলি যে শুনে না, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে, আর কোনো কিছু তো হয় নাই, সংসার তো হয় নাই, আপনাকে আমি ডিভোর্স দিব, আপনি আমাকে ডিভোর্স দেন, কারণ আমি লেখাপড়া করব, আমার লেখাপড়ার প্রতি মন আছে। কাকি তোমাকে আমি বিয়ের পরে পড়াবো, ঠিক আছে, আর তুমি এসব কথা কেন বলতেছো? কিন্তু এই যে এসব কথা বলেও মন থেকে বলতে পারতেছি না, ওই যে ভয়ের কারণটায়। ভালো তো বাসি কিন্তু ভয়ও লাগতেছে এখানে। আমি তোকে ভালোবাসি, আবার এখানে ভয়ও লাগতেছে যে আল্লাহ, আমি তোকে ভালোবাসি, যদি ও ভিডিও গুলো ছেড়া দেয় তাহলে কি হবে। মানে দোনো দিক দিয়ে আমার সমস্যা। আবার বিয়ে যখন হচ্ছে তারপর থেকে আমাকে আমি আরো ভালোবেসে ফেলছি। ভয় লাগতেছিল। তা আমি কাউকে কোনো কথা বলি না। আমার মা বলতেছে ও তোকে কিছু করছে,
আমার মা আমাকে পুরোপুরি চেক করছে, পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা পশমের গোড়া গোড়া চেক করছে আমার মা। কিন্তু কিছু তো হয় না আমাদের ভিতরে, তো মা জানলো কোথা থেকে? তো মা দেখলো না কিছু হয় নাই, মা বুঝতে পারছে যে কিছু হয় নাই। তো মা বলতেছে যে তুই ওরা ছেড়া দে। আমার মায়ের এক কথা, আমার মা না, আমার বাবা মা ভাই বোন আমার ফ্যামিলির সবাই সবাই বলছে ওকে ছেড়া দে, ওকে ছেড়া দে। আমার যখন বিয়ে হয় তখন ওর আমি জানি যে ওর বাড়ি হয়েছে কুমিল্লা, যখন সম্পর্ক করি তখন জানি ওর বাড়ি কুমিল্লা। পরে শুনতে পাই যে ওর যখন কাজে কয় বাড়ি কোথায়, তখন ও বলে বরিশাল। তখন আমি মানে হতভঙ্গ হয়ে গেছি যে কি বলে ওর বাড়ি নাকি বরিশাল। ওর মায়ের নাম ডাক নাম একটা, কিন্তু আইডেন্টি কার্ডে দেওয়া হয়েছে আরেকটা। ওর বাবার নাম একটা দেওয়া, বলে আরেকটা। আমি বলতেছি ওর বাবার নাম এইটা বলে আরেকটা, ওর মায়ের নাম এটা বলে আরেকটা। আবার ওর বাড়ি জানি কুমিল্লা, এখন শুনি বরিশাল। তাহলে এই জায়গাটা ভালো হবে না, আমার জন্য খুব কষ্টকর হয়ে যাব। সবসময় আমি মানে মনে মনে ভাবতেছিলাম। আর বিয়ের পর আমি ভাবতেছি 17 দিন আমার মা আমাকে আটকায় রাখে ঘরের ভিতরে। কিন্তু আটকে রাখলে কি হবে, আমার ভিতরে যে ভয়টা চলে আসছে, এখানে ভালোবাসা এখানে ভয় লাগতেছে। আমি কাউকে বুঝাইতে পারতেছি না, কাউকে বলতেও পারতেছি না আমার কষ্টের কথাগুলা। কেউ শুনতে চাইতেছে না, সবাই চায় ওকে ডিভোর্স দাও। কিন্তু আমার যে কষ্ট হইতেছে আমার, এটা কেউ বুঝতে পারতেছে না। কিভাবে যে বাবা মার কাছে বলবো, তাও আমি বুঝতে পারতেছি না যে কিভাবে বলবো, কিভাবে শেয়ার করব। কে কথাগুলো আমার শুনবে মনোযোগ দিয়ে, কে একটা মানে পরবর্তীতে একটা ভালো লক্ষণ দিবে, বা কে একটা পরবর্তীতে ভালো একটা পরামর্শ দিবে। আমি বুঝতে পারতেছি না কাউকে যে কি বলবো। তো আমার বাবা খুব ঝগড়া করে। আমার বাবা ঝগড়া করে আমার মায়ের সাথে আমার গ্রামের বাড়ি চলে যায়, মাদারীপুর। তো আমার মা থাকে, আমার মা খুব বকাবকি করে আমাকে, এবং কষ্টে অনেক মাইরও দেয়। তো আমি আর কি করবো, এখানে আমার আর কি করার আছে, আমি তো কিছু করতে পারতেছি না, আমার হাত পা বাঁধা। তারপরে আমি ভাবতেছি যে যা হওয়ার হবে, আমি ওর কাছে যাব। তখন আমার মাকে বলি যে মা, আমি ওর কাছে যাবো, যা হওয়ার হইব তুমি দাও, দিবা দিলে দাও, আর না দিলে আমি একা একা চলে যাবো, বিয়ে তো হইছে। তো মা বলতেছে যে তুই আমাকে কান্দিস না, তুই জীবন সুখ পাবি না, তুই সারা জীবন কানবি বিয়ের পরে। আমার এই কথা মানে কেয়ার করলাম না। তখন আমার খুব খারাপ লাগলো মা যখন এই কথা বললো। কিন্তু খারাপ লাগার কোনো বিষয় থাকলে মানে ভয়, আমার ভিতরে যে ভয়টা, ওই ভয়টা শুধু কাজ করতেছিল আমার ভিতরে। খারাপ লাগা না লাগা এটা বড় ফ্যাক্ট নাই, ভয়টাই কাজ করতেছিল। তখন আমার মা যখন এই কথাটা বললো, আমি আর কিছু বললাম না। তো আমার হাজবেন্ডকে ফোন দিল, আমার মা ফোন দিয়ে বলতেছে যে তুমি কাবিন নামা দিয়ে যাও, আমাকে কাবিন নামা দাও আর আমার মেয়ে নিয়ে যাও, অনুষ্ঠান করবো না। তখন আমার হাজবেন্ড আসে 2 দিন পর। এখানে আবার আমার হাজবেন্ড আমাকে নিয়ে যায়। আমি আমার হাজবেন্ডের কথা বলবো, আমি আমার বান্ধবী রিপার বাসায় যাই। রিপার যা বলি, রিপা তুই একটু সোহানের ফোন দিয়ে, তো আমি একটু কথা বলবো। তো সোহানের ফোন দিয়ে আমি একটু কথা বলবো। তো আমি সোহানের ফোন দিয়েছি, সোহান তাতে ওদের বাসায়। আধা ঘন্টার ভিতরে কিভাবে যাই সে পরে আমি বুঝতেও পারি না। আমি বলি যে তুমি কোথায় ছিলা, তুমি আধা ঘন্টার ভিতরে আইসা পড়লা। ও বলে যে কেন, কি হয়েছে, তুমি আমার সাথে যাবা? আমি কোথায় যাবো এখন? আর কাজী অফিসে যাবা, তোমার সাইন লাগবো, তোমার সাইন ছাড়া কাবিন নামা দিব না। আর তোমার মা আমাকে ফোন দিয়ে বলছে যে কাবিন নামা দিয়া যাও আমারে, আর আমার মেয়ে নিয়ে যাও। তখন আমি আর কিছু বলি না, ঠিক আছে চলো যাই। তখন আমার সাইন দিই, তারপর কাবিন নামা তুইলা আনে। সব 2-1 দিন পরে কাবিন নামা দিয়ে আসে আমার বাসায়, ও কাবিন নামা নিয়ে আসে আমার বাসায়। কাবিন নামা নিয়ে আসা, কাবিন নামা আমার মার হাতে দেয়, আর বলে আপনার মেয়ে এখন আমি নিয়ে যাবো। আপনি তো বলছেন যে কাবিন নামা দিয়ে যাও আর মেয়ে নিয়ে যাও, তাহলে আপনার মেয়ে এখন আমি নিয়ে যাব। আর মাও দেখতেছে যে আমি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছি, আমিও যাব। মা বলতেছে ঠিক আছে, তো ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই, আমি তুইলা দিব। কারণ সবাই তো এই বিয়ার জন্য নারাজি, কেউ তো চায় না আমার মেয়ে সংসার করুক। আর তাছাড়া একটাই তো মাত্র বড় মেয়ে আমার, আর আমাদের ফ্যামিলির ভিতরে ওই সবার বড়। তো যেভাবে হোক সবাইকে বুঝায় শুনে আমি ঢাকাই না, তোমার হাতে তুলে দিব আমার মেয়ে, চিন্তা করো না। আমার হাজবেন্ডের কথা শোনার পরে চলে যায়। তারপরে হালকা পাতলা অনুষ্ঠান করার পরে আমার ফ্যামিলি, ও তো আমার বংশের কেউ ছিল না, শুধু আমার আব্বু ছিল। আমার আব্বু তাও থাকবে না, আমার মার কান্নাতে আর বাড়ির যে প্রতিবেশীরা তাদের কান্নাতে আমার আব্বু থাকছে, তাদের কথা বলাতে, আমার আম্মুর কান্নাতে, আমার ভাই বোনের কান্নাতে আমার আব্বু আমার বিয়ে ছিল। আর আমার বংশের কেউ ছিল না। আর আমার মাম তো খালতো ভাইরা ছিল, বোনরা ছিল, তারা তুইলা আমার অনুষ্ঠান করে দিছে আমারে। 17 দিন পর আমি শ্বশুর বাড়ি যাই। যাওয়ার পর ওইখান থেকেও মানে আমার শাশুড়ি মানে আমাকে পছন্দ করে না।
আমি এটা করতে পারি না, ওটা করতে পারি না, এটা করি ওটা করি, আমার হয় না, আমার ভুল হয়, দোষ হয়, সবসময় আমার হাতে পিছে লাগা থাকে। আমি আর কি করব? আমার হাজবেন্ড সকালে কাজে চলে যায় 8টার দিকে, রাত 10টা বাজে বাসায় আসে। তোমার হাজবেন্ড আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করছে। ও শুধু বলে যে আমার ফ্যামিলির কোনো লোক ভালো না, তোমার সাথে কি হয় না হয়, কি বলে কি না বলে, তুমি সব কথা আমার কাছে বলবা। আমি কিছু বলতে চাইতাম না, ও সবসময় আমাকে জিজ্ঞাসা করতো আমার মা কিছু বলছে, আমার খালা কিছু বলছে, আমার ভাবি কিছু বলছে, আমি কিছু বলতাম না। সবসময় জিজ্ঞাসা করতো। বলতাম না বললেও ভুল হবে, বলতাম খুব কম, এতটা বলতাম না। আর যখন আমার সাথে সম্পর্ক করি, তখন আমার ফ্যামিলিগত সব কথা আমি ওকে বলি। আমার বাবা কেমন, মা কেমন, ভাই বোন কেমন, আমার বংশ কেমন, সব কথা আমি ওকে জানাই। ও সব কথা জানে আমার ফ্যামিলিগত ভাবে, কিন্তু ওর কোনো কথা আমি জানি না। আমার বিয়ের কয়েকদিন পরে আমার জাল আমাকে বলে, আমার ভাসুরের ওয়াইফ, সে আমাকে বলে যে তুমি কি জানো আমার যে শাশুড়ি, ওই শাশুড়ির 4টা বিয়া, 4 ঘরের 4টা ছেলে। আমি শুনি না পুরো অবাক হয়ে গেছি যে 4টা বিয়া, 4 ঘরের 4টা ছেলেটা কিভাবে সম্ভব। তো আমি আমার হাজবেন্ডকে বলতেছি যে শোনো, তোমার ভাইয়ের বউ আমাকে এগুলা বলছে, এটা কি সত্যি? না, আমি ভাইয়ের বউ বলি নাই, আমি বলছি যে এটা কি সত্যি? ও বলতেছে যে কে বলছে তোমাকে, কে বলছে, তুমি আমাকে বলো। আমি কি, যেই বলছে বলুক, সমস্যা নাই, এটা কি সত্যি কিনা। তুমি এত অহংকার কেন তোমার ভিতরে? আমার ফ্যামিলির সব কথা তোমাকে আমি বললাম, তুমি কোনো কথা আমাকে বলো নাই, লুকায় রাখছো কেন, কি কারণে? কারণটা কি জানতে পারি? ও বলে যে ঠিক আছে, তোমার কিছু বলা লাগবে না, আমি বলি এটা আমার ভাইয়ের বউ তোমাকে বলছে না। এই কথা বলার সাথে সাথে ওর ভাইয়ের বউকে মারলো, ওর বড় ভাইয়ের বউ ছিল, তার গায়েও হাত তুললো, থাপ্পড় মারলো, থাপ্পড় মারা আমার ভাসুরও ছিল, ভাসুরের সামনে থাপ্পড় মারছে। পরে কয় আমার শাশুড়ি কয় কি হইছে কি হইছে। ও বলতেছে যে দেখো, উম, ভাবি এগুলো এগুলা বলতেছে আমার বউর কাছে, ভাবি এগুলো এগুলো কেন বলবে, কি কারণে বলবে? ওর নতুন বউ, ভালো লাগে না ঠিক আছে, তার জন্য কি সব কথা বলতে হবে, এর কোনো মানে হয়? তখন আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে খুব বকাবকি করলো, যে বলছে বলুক, সমস্যা কি? আর তুই আমাকে বলতি, তোর ভাই কি বলতি, তোর গায়ে কেন হাত দিত? তোর ভাইয়ের বউ না, ও তোর বড় ভাইয়ের বউ না? তারপরে এই কথা যখন হয়, ঝগড়া হয় ঘরের ভিতরে, আমার ভাসুর আর আমার হাজবেন্ড খুব পরিমাণ ঝগড়া করে, প্রচুর পরিমাণ ঝগড়া হয়, তাদের মারামারি হয়। মারামারি হওয়ার পর দেখতেছে যে দুই ভাই বনতেছে না একসাথে, মারামারি লাগিয়ে আসছে। আমার শাশুড়ি আমাকে পছন্দ করতেছে না। ও এটা বুঝতে পারলো, বুঝতে পারার পরে আলাদা বাসা নিল। এখানে ভাইয়া আমার যে মামা শ্বশুর, সে আমাদের বাসায় প্রত্যেক রাতে জুয়া খেলতে আসতো, মানে তাস খেলতে আসতো। রাত সন্ধ্যার পরে, মানে মাগরিবের পর দিয়ে আসতো, রাত 9টা বাজে চলে যেত। যখন দেখে যে আমার হাজবেন্ড আসবে, তার আসার সময় হয়ে গেছে, তখন চলে যাবে, আর সারাদিন খেলবে, সারা রাত খেলবে। তোমার হাজবেন্ড যে তো যে এত ঘর দুয়ার এত অপরিষ্কার কেন, দেরি করে কাজ কাম তাদের করতে পারো না কাজ কাম। তো আমি কিছু বলি না, আমার শাশুড়ি বলতে নিষেধ করছে আমাকে, তাই আমি কিছু বলি না। তো একদিন আমার হাজবেন্ড যেখানে 10টায় আসবে, সেখানে 10টায় আসে, সেখানে 8টায় চলে আসছে বাসায়। ওর ছুটি হয় 10টায়, ও বাসায় আসছে 8টা বাজে। তো তখন এসে দেখে যে আমার মামা শ্বশুর ঘরের লোকজন নিয়ে জুয়া খেলতেছে আর কি। ঘরে কেউ নাই, 4-5 জন লোক আছে, আর আমি আর আমার যা আছি, আমার ভাসুরের ওয়াইফ, সে আছে, আর কেউ নেই। তখন ঘরের ভিতরে আয়সা ও ওর মাকে খুব পরিমাণ গালাগালি করলো, ওর মামাকে খুব পরিমাণ গালাগালি করলো, সবাই ঘর থেকে বের করে দিল বকাঝকা কইরা। ওর মাকে গালাগালি করলো। ওর মা ভাবতেছে যে আমি বলছি, আসলে কিন্তু আমি কিছুই বলি নাই। আমার হাজবেন্ড আমাকে প্রচুর পরিমাণ সন্দেহ করে, আর সব সময় আমার কথার পয়েন্ট গুলো ধরে, দোষগুলো ধরে, যে কোথায় কোন কথায় আমি ভুল ভুল বলি, ভুল ধরি, চুপ করে থাকি। আর বিশেষত আমি যদি চুপ করে থাকি, তখন আমি বুঝতে পারি কিছু একটা রহস্য আছে। তাইও আমার চুপ করার মাঝে শুধু কারণ খুঁজে, কি কারণ, কি কারণটা হইতে পারে, কেন হইতে পারে, কি করলাম না করলাম, শুধু কারণ খুঁজে। তা আমি কিন্তু এই ব্যাপারে কিছুই বলি নাই আমার হাজবেন্ডকে। তবুও তাদের সন্দেহ আমি কিছু একটা বলছি, কিছু একটা বলছি। তারপরে ওর মাকে খুব পরিমাণ গালাগালি করে এবং আমাকেও বকাঝকা করে, যে তুই আমার ছেলেকে কি করছো, সত্যি করে বল, আমার ছেলে তোর জন্য পাগল হয়ে গেছে, সেই সেই হইছে, অনেক ঝগড়া। আর আমার মা যে আমাকে বিয়ে দিছে উঠায় উঠাইয়া, আমার মায়ের সাথে আমাদের সম্পর্ক ভালো না। আমার ফ্যামিলিগত ভাবে, আমার হাজবেন্ডের ফ্যামিলিগত ভাবে সম্পর্ক একটু ভালো ছিল না। আমার মা ওকে দেখতে পারে না, এবং আমার শ্বশুর বাড়ির লোকজন আমার স্বামী হিসেবেও আমার মাকে দেখতে পারে না, কেউ কারো দেখতে পারে না। কিন্তু আমার মামাকে ফোন দেয়, আমি হালকা পাতলা কথা বলি, দেখা গেছে সপ্তাহে একবার কথা বলি, মাসে 2বার।
এভাবে কথা বলি। খুব বেশি কথা বলতে পারতাম না, আমার হাজবেন্ড কথা বলতে দিত না আমাকে। কারণ আমার হাজবেন্ড শুনতে পারছে যে আমার মা আমাকে বলছে যে, তুই চইলা আয়, সংসার করছিস তো কি হয়েছে, তুই চইলা আয়, এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, তোকে ভালো ছিল দেখে বিয়ে দিব। আমার মা সবসময় এই কথাটা আমাকে বলতো। আর আমি যখন কথা বলতাম আমার মায়ের সাথে, তখন আমার হাজবেন্ড লাউড বাড়ায় দিত, লাউড বাড়া রেখে আমার সব কথা শুনতো। তো আমি আর কিছু বলতে পারতাম না, আমি শুধু না না বলতাম। তো আমার মা কি বলে, আমার বাবা কি বলে, ভাই বোন কি বলে, সব আমার হাজবেন্ড শুনতো। যখন শুনতে পারছি আমার মা সবসময় এই কথাটাই বলে, তখন বাবার এই সম্পর্কটা আরো খারাপ হয়ে যায়। আর বাবার বাড়িতে যাওয়া আসা করতাম খুব কম, তাও বন্ধ হয়ে যায়। তখন আমার মা মানে জিজ্ঞাসা করলো যে, কি হয়েছে, আসোস না কে, কথা বলোস না কেন, কি সমস্যা? আমি আর কিভাবে বলবো, তুমি সব কথা বলো। আমার হাজবেন্ড লাউড দিয়ে শুই না, মানে যাওয়া আসা সম্পর্ক আরো খারাপ হয়ে গেছে, তুমি সব কথা বলো না। আমি বলতে পারতেছি না, কারণ আমার হাজবেন্ড পাশে, লাউড দেওয়া, মা আবার কি থেকে কি বলে, কি হয়ে যায়। তারপরে আমি মার সাথে কথা এড়িয়ে দিয়ে চলি। তারপর আমি অনেকবার, অনেক কয়েকদিন আমার মায়ের সাথে লুকে লুকে কথা বলতাম, আমার হাজবেন্ড কথা বলতে দিত না আমাকে। তোমার হাজবেন্ড বুঝতে পারতো যে আমি লুকে লুকে কথা বলি, এবং ও একবার ধরে ফেলছে হাতে নাতে। তোমাকে খুব পরিমাণ বকলো, মারলো, কারণ আমি আমার সাথে কথা বলতে হবে, ভালো লাগতো না কথা না বললে। তো ও মানা করতো, কিন্তু মায়ের সাথে কথা বলতে আমার হতো, কারণ মা তো, খারাপ লাগতো, কষ্ট লাগতো কথা না বললে, মায়া লাগতো। এবং ও আমাকে বকতো, আমার মাকেও বকতো যে, তোর মা চায় তোকে আমার কাছ থেকে নিয়ে আরেক জায়গায় বিয়ে দিতে, কেন, কি কারণে, সমস্যা কি তোর মার, অনেক কথা বলতো, অনেক বকাঝকা করতো আমার মাকে এবং আমাকে। আমার খুব খারাপ লাগতো, আমি কান্নাকাটি করতাম। তো আমার আমার বিয়ের সময় আমরা তো আর বাচ্চা কাচ্চা নিবো না, এরকম কোনো প্ল্যান ছিল না আমাদের। তো আমি পিল খেতাম আর কি। তখন যখন পিল খেতাম, তখন আস্তে আস্তে আমার মাথার চুল মানে উঠতেছে, যেমন ফার্মের মুরগির পশম যেভাবে উঠে, ওইভাবে আমার মাথার চুলগুলো উঠতেছিল। এত পরিমাণ চুল উঠতেছে, আমার আমার হাজবেন্ড আমাকে বলতেছে যে, তুমি একটা কাজ করো, কত ডাক্তার দেখাইলাম, কত কিছু করলাম, তোমার চুল পড়া বন্ধ হয় নাই। আর আর সুই দিতে তুমি পারবা না, কারণ একটা বাচ্চা না, সুই দেওয়া যায় না, সমস্যা হয়ে পড়ে। তো তুমি এই চুলগুলা কাইটা ফেলো, চুলগুলা কাটলে তোমার ভালো চুল গজাবে। আর যদি তুমি চুল না কাটো, তাহলে দেখবা চুল উঠতে তো উঠে গেছে, তখন আর চুল গজাবে না। তো আমি বললাম যে, ঠিক আছে, তুমি ভালো কথা বলছো, তো চুল আমি কাইটা ফেলবো। তখন আমি আমার চুলগুলো আমি কাইটা ফেলি, মানে বেনি ছিল আমার চুল। তো সামনে আমি চুলে না, আমি চুলটা কেচে দিয়ে কাইটা ফেলি, সামনে পুরো ধার দেওয়া কেটে ছিল, কাইটা ফেলে। ও বলতেছে, তুমি কি করলা, তোমাকে আমি কাটতে বলছি, তুমি কি এখনই কাটবা, তার মানে তুমি জিজ্ঞাসা করবা না আমার কাছে ভালো মন্দ, আমি কাটতে বলছি বলে তুমি এখনই কাটবা? তো আমি আর কিছু বলি না। তো আমি বলছি, যা হওয়ার হয়ে গেছে, এখন তুমি চুপ করো। তো ও রাত্রেবেলা ব্লেড নিয়ে এসে পুরা চুল ফালাই দেয় আমার মাথা, পুরা, আমি পুরা তখন মানে পুরা চুল ফালাই টাক্কু হয়ে যাই আমি। তো তার সকালে আমার শাশুড়ি বলতেছে যে, পুরো হুজুর রুম থেকে বের হইছে, হুজুর, হুজুরের বউ হুজুর, মানে মাথায় স্কার্ফ হিজাব পয়রা বের হইছে। শাশুড়ি জানে না যে আমার মাথা চুল পুরো আমি ফালাই দিছি। ওদেরকে আমার ভাই এসে বেড়াইতে আমাদের বাসায়, তখন দেখে যে আমার মাথায় চুল নাই। চুল নাই বলতে মানে ওনাটা সরে গেছে মাথার এক কোণা থেকে, তখন দেখে চুল নাই। তো আমার ভাই, কাপু তোর মাথার চুল কোথায়? আমি কি, চুল তো আছে, চুল কোথায়, মানে তুই কি করতেছ? কাকি না, তোমার মাথার চুল নাই, আমি দেখছি। আমি কি, চুপ কর, ভুল দেখছো তুই। তো ও আর কিছু বলে না, ও বাসা যায় আমার আম্মুকে বলতেছে যে, মা, ভাইয়া না আপুরে মনে হয় মায়েরা যৌতুকের জন্য মাথার চুল ফালাই দিছে। তখন আমার মা শূন্য কান্নাকাটি করে পুরো ঘরের ভিতরে অস্থির। আমার বিয়ে হয়েছে, আমার মা আমাকে কিছু দেয় না এখনো পর্যন্ত, শ্বশুর বাড়ি সবসময় এটা গাউনাগানি করে, দেওয়া পাওনা নিয়ে কথা বলে, আমাকে উপরে অনেক প্রেশার ক্রিয়েট করে। তো আমি আর কিছু বলি না, বাবা মা জানতে পারে এসব হয় আমাদের বাসায়। আমার ভাবলো সত্যি মনে হয় যৌতুকের জন্য মনে হয় চুল ফালাই দিচ্ছে। তো তখন আমার মা, আমার বাবা, আমার চাচা আর আমার মামা আসে আমাদের বাসায়। আয়শা আর আমার এক ভাই আসে। আয়শা বলতেছে যে, আমাদের মেয়ের কি সমস্যা হয়েছে, চুল ফালাই দিছেন? আমার শাশুড়ি বলতে, আমি জানি না যে চুল ফালাইছে, আমি শুনলাম, এই যে মাত্রই শুনলাম, আমি এর আগে শুনি নাই। আপনারা মিথ্যা কথা বলেন না, আপনারা যা করছেন বুঝে শুনে করছেন, আমার মেয়ের চুল পারবেন ফ্রেজ দিতে লেগে পারবেন না। তো যা হয়ে গেছে, আমার মেয়ে আমরা এখন নিয়ে যাব,
আর দেখবো আমার মেয়ের ভিতরে কি এমন সমস্যা, কি এমন রোগ আছে যার কারণে চুল ফালাই দিয়েছেন আপনারা। আমার মেয়ে আমি নিয়ে যাব। তখন রুম থেকে আমাকে বের করে, আমার মা টাইনা হ্যাঁচড়ায় বের করে, এবং আমার মা ওইখানে আমার 2-3 থাপ্পড় মারে। আমি বলতেছি যে না, তারা কিছু জানে না আমি চুল ফালাইছি, তারা কিছু জানে না। আমার হাজবেন্ড বলতেছে যে আপনারা আমার কথাটা শুনুন, তারপরে পরে যা করার করুন। আমার হাজবেন্ডের কথা শুনে না, আমার কথা শুনে না, আমার মায়ের এক কথা, সে আমাকে নিয়ে যাবে। সে টাইনা হ্যাঁচড়ায় রুম থেকে আমাকে বের করছে, গেটের সামনে নিয়ে গেছে। সে আমাকে নিয়ে যাবে, সে আমাকে এখানে রাখবে না। আর আমার হাজবেন্ড বলতেছে যে মা ওকে ধরো, মা ওকে ধরো। আমার বসে বলতেছে ধরো ধরো। কে কার কথা শুনে, কেউ আমাকে ধরে না, আর মা তো আমাকে বের করে নিয়ে যেতেছে। আমার হাজবেন্ড এটা দেখে আত্মহত্যা করতে গেছে যে আমার বউকে আমার শাশুড়ি চালিয়ে নিয়ে যেতেছে, আর আমি কিছু করতে পারতেছি না, তাহলে আমি মারা যাবো, আমার বউ না পালে আমি মারা যাবো। আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে, অনেক ভালোবাসে, সে এত পরিমাণ ভালোবাসে বলার বাইরে। আর তার প্রচুর পরিমাণ রাগ আর সন্দেহটা ভালোবাসার চেয়ে একটু মানে বেশি। তো তখন সে বলতেছে যে মা ধরো ধরো ধরো। আর তখন ওর মা কিছু করে না, দাঁড়িয়ে দেখতেছে। ওর মা, ওর ভাই, ওর ভাইয়ের বউ দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমার মামা এটা রেস্টে নিতে দিতেছে। তখন ওর রাগবো, শুধু আত্মহত্যা করবে কি আমার বউকে নিয়ে যাবে আর আমি দেখবো, এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো, আমি আত্মহত্যা করবো। তখন ওর মা বলতেছে যে আপু যা হওয়ার হয়ে গেছে, আপনার মেয়ে রেখে যান, আমার ছেলে আত্মহত্যা করতেছে। আপনার মেয়ে রেখে যান, আপনার ছেলে, আপনার মেয়ে ছাড়া আমার ছেলে বাঁচবে না। যখন দেখলো যে আমার হাজবেন্ড আত্মহত্যা করতে গেছে, তখন আমার মা আমাকে ছেড়া দিল। আমি দৌড়ে আমার হাজবেন্ডের কাছে গেলাম। আমি যাইনি, আমি আসি আসি, তুমি তুমি কিছু করো না। তখন আমার হাজবেন্ড দরজা খুলে আমাকে জড়ায় ধরলো। আর ভাইয়া আমি সবসময় আমার হাজবেন্ডকে জান বলে ডাকি, কারণ আমি 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 প্রথম প্রথম বিয়ের প্রথম প্রথম আমার হাজবেন্ডকে বলতাম যে এইটা নেন ওটা দেন, মানে কিভাবে যেন কথা বলতাম, ওর নাকি ভালো লাগতো না। ও বলে তুমি জান বলে ডাকতে পারো না, তোমার সমস্যা কোথায় জান বলতে, জান পাখি বলা যায় না। তো আমি সবসময় আমার হাজবেন্ডকে জান পাখি বলে ডাকতাম। আমি বলতেছি জান জান, তুমি কিছু করো না, আমি আসি। তুমি কোনো সমস্যা হবে, তোমার কোনো সমস্যা হবে আমি চাই না, তুমি বের হও, তুমি রুম থেকে বের হও, আমি আসি, আমি যাইনি, আমি যাইনি। তখন আমার হাজবেন্ড রুম থেকে বের হয়ে আমার জড়ায় ধরে, বলে তুমি যাইবা না, তুমি আমার রেখে যাইবা না। আর তখন আমার বাপ মা বলে যে তুই যাবি না। আমি কি হ আমি যাব, যখন আমার স্বামী যাবে তখন আমি যাবো, এর আগে আমি যাবো না। আমার বাপ মার কিছু বললো না। তখন প্রচুর পরিমাণ লোক আসে আশেপাশের থেকে, অনেক মানে অনেক লোক আসে। তখন সবাই বলছে যে আপনার মেয়ের কথা তো আপনারা শুনছেন, এখন আপনারা চলে যান। তখন ও কয় কি না আমরা যাবো না। আমার মেয়ে বলছে কি হয়েছে, আমরা জামাই নিয়ে যাবো, জামাই গেলে যাবো, না যাবো না। তো আমার হাজবেন্ডকে বলতেছে যে শোন তুমি যাইবা, কয় না আমি এখন যাবো না, আমি কয়েকদিন পর যাব। আর আমার মাকে বলছি তোমরা চলে যাও, আমার হাজবেন্ড যখন যাবে তখন আমি যাবো, এর আগে আমি যাবো না। তো আমার বাপ মা চলে গেছে। তখন আমার হাজবেন্ড আমাকে জয় খুব পরিমাণ কান্না শুরু করলো, তুমি কখনো আমাকে ছেড়ে যাও না, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, তুমি যাইও না। আর আমার বিয়ে, আমি 2 বছর সংসার করছি, 1 বছর 11 মাস সংসার করছি। এই 1 বছর 11 মাসের ভিতরে একটা ঘন্টা তো দূরে থাক, একটা রাত দূরে থাক, একটা ঘন্টা আমার হাজবেন্ড ছাড়া আমি কোথাও থাকি নাই। আমার হাজবেন্ডের সাথে আমি আমার হাজবেন্ড ছাড়া আমি একটা রাত আলাদা ঘুমাই নেই, একটা ঘন্টা দূরে কোথাও কাটাই নেই। আমার হাজবেন্ড ঘরে সব কাজ কাম করছে, ও টেলারের কাটিং মাস্টার ছিল, ঘরে মেশিন টেশিন সব কিনছে, মেশিন টেশিন সব ঘরে কিনা ও ঘরে কাজ কাম করতো, কোথাও যাইতো না, বাইরে কোথাও যাইতো না, সবসময় ঘরে থাকতো, ঘরে কাজ কাম করতো, রাত হোক দিন হোক ঘরে থাকতো। আর যেখানে যাবে আমাকে নিয়ে যাবে, আমার ছাড়া কোথাও ও যায় না। তো 2016 সালে আমি আলাদা হয়ে, শাশুড়ি থেকে আলাদা হয়ে যাই। আমার শাশুড়ি বলতেছে যে তোর বোন তো আলাদা হয়, তোর বউ নিয়ে আসে তোর অনেক ঘরে সমস্যা হয়, তোর লাগে তোর ভাইয়ের লাগে ঝগড়া হয়, ওর বাপ মা এসে ঘরে ঝগড়া করে, অনেক সিনকিট করে, আমাদের মান সম্মান বলতে কি কিছু নাই, তোর বউ নাতে আলাদা হয়ে যা, তোর বউ নাতে আলাদা থাক, আমি চাই তোরা ভালো থাক, তুই দূরে থাক তোর বউ নিয়ে। তখন আমার হাজবেন্ড আমাকে নিয়ে আলাদা হয়ে যায়। 2016 সালে জানুয়ারিতে আমরা রুম ভাড়া নিই, সাবলেট হিসাবে 6 তলায় রুম ভাড়া নিই। তো নেওয়ার পরে ওইখানে আমার মা আসে, ওই বাসায় আমার মা আসে, লুকায় লুকায় আসে আমাকে দেখার জন্য। কিন্তু লুকায় লুকায় আসলে কি হবে, আমার মা তো আসে, আমার হাজবেন্ড জানে ওইটা ওর এলাকা, সবাই তো চিনে আমার মাকে। আর মা তার বোরকা পরে আসতো না, সবাই চিনে আমার মাকে, আর সবাই দেখে আমার মা যায় আসে। তো সবার আইডিয়া তো সোহানের বাসায় আসছে, সবাই একটা কথা বলতো। তোমার হাজবেন্ড বলতো যে না আমার শাশুড়ি তো আসে নাই, কিন্তু পরে আমার হাজবেন্ড আমাকে বলতো তোমার মা আসছিল না, তোমার লোকায় দেখা করছো, তুমি কেন বলো নাই আমাকে, কি কারণে বলো নাই, সবসময় এই কথা আমাকে বলতো। তো মা সবসময় লুকায় আসতো, আর সবসময় হাজবেন্ড আমাকে বকাবকি করতো, তোমার মা কেন লুকায় আসবে, কেন কি কারণে, জানি তোমার মায়ের আমার ভালো লাগে না, তার মানে এই নয় যে সে আমার শত্রু, সে তোমার মা, আমার কাছে ভালো লাগুক বা না লাগুক, এভাবে বলতো আমাকে। তো আমার হাজবেন্ড আমাকে সন্দেহ করে। আমার বিয়ের পরে
আমার চাচা ছিল, ছোট চাচা, সে আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করছে। আমি আর বাবাকে কখনো বাবা বলতাম না, চাচা বলতাম। আর আমার চাচাকে আমি বাবা বলতাম, কারণ আমার চাচা আমাকে খুব আদর করতো, খুব ভালোবাসতো এবং খুব দেখাশোনা করতো আমার। আমি যখন স্কুলে পড়তাম, আমার কাকা আমাকে দিয়ে আসতো, নিয়ে আসতো, কোচিং এ গেলে দিয়ে আসতো, নিয়ে আসতো। আমার কাকা আমাকে খুব ভালোবাসতো। তো সেই ক্ষেত্রে আমার আব্বুকে আমি আব্বু বলতাম না, চাচাকে আব্বু বলতাম। আর কাকা খুব আদর করতো আমাকে। তো আমার একদিন কাকার জন্য মনটা খুব পড়তে মানে জ্বলতেছিল, কাকার সাথে কথা বলবো আমি। আমার হাজবেন্ড তো সন্দেহ করে আমাকে, আমার সাথে কথা বলতে দেয় না যখন সন্দেহ জাগে। আর তো কাকা কোথায়, কত দূরে। তো আমার হাজবেন্ড একদিন দুপুর বেলা, বিকাল বেলা, আসরের সময় বলতেছে আমি একটু চা খাইতে নিতে যাই, তুমি ঘরে থাকো আন্টির সাথে। যে বাসায় থাকতাম আমরা সাবলেট হিসাবে, তো এই আন্টির ফোন ছিল একটা। তো এই আন্টির ফোন দিয়ে আমি আমার চাচাকে একটা মিস কল দিই। টাকার লগে লগে ব্যাক করে, কাকা ভালো আছেন? কয় কে? আমি কাকা আমি ফারজানা। কি হ ভালো আছি, তুই কেমন আছো? আম্মু আমি কি ভালো আছি। এই কথা বলতে বলতে আমি ব্যালকনিতে গেছি, আর আমার হাজবেন্ড আমাকে দেখে ফেলছে আমার কানে ফোন। ও 2 মিনিটে ঘরে আইছে, দরজা নক করতেছে। ওকে আমি দেখা তাড়াতাড়ি ফোন কাইটে দিছি। কাইটে দেওয়ার পরে ও এখন বলতেছে যে তুমি কার সাথে কথা বলছো, বলো কার সাথে কথা বলছো। আমি বলতেছি যে কারোর সাথে না। আবার মিথ্যা কথা বলে, আমি দেখছি আমার কানে ফোন। আমি নাম্বার ডিলিট করতে পারি ওই আন্টির ফোন থেকে। দেখে যে ডায়াল নাম্বার আমার চাচুর নাম্বার আছে। তো ও আমাকে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে যাওয়ার পরে ঘরে জানলা লাগায়, দরজা লাগায়, পর্দা দেয়। দেওয়ার পর আমাকে খুব পরিমাণ মারে। উম ঝাড়ু ছিল, ঝাড়ু দিয়ে আমাকে 4-5টা বাড়ি মারছে এবং কোমরের বেল দিয়ে আমাকে মারছে। ও বলছে তুই কার সাথে সম্পর্ক করছ? আমি বলতেছি যে আমি কার সাথে সম্পর্ক করি না, আমার চাচ্চু, আমার কাকা, যে ছোট থেকে আমার লালন পালন করে বড় করছে, যাকে আমি বাবার মতো দেখি, আমি তার সাথে কথা বলছি। কয় তা তুই আমার ফোন দিয়ে কেন কথা বলছ না? আমি কি, তুমি সন্দেহ করো আমার সবসময়, কি কথা বলবো? তুমি বাপ মার সাথে কথা বলতে পারো সন্দেহের জন্য, আর তোর চাচার সাথে কথা বলতে দিবা? কয় তুই আমাকে কখনো বলছো? বলে দেখতি কথা দিতে বলতে দিতাম কি না দিতাম। আমি বলতেছি যা হওয়ার হয়ে গেছে, এখন বলে লাভ নেই। কয় তুই কারো লগে প্রেম করস? তোর চাচা মনে হয় আদান প্রদান করে, নেওয়া আসা করে, তোর চাচা মনে হয় পিয়ন করে, তোর কথা ওর ওর কাছে দেয় আর ওর কাছে দেয় না। অনেক কথা আমার হাজবেন্ড আমাকে খুব পরিমাণ মায়ের, অনেক মানে নোংরা ভাষায় কথা বলতেছিল, অনেক খারাপ ভাষায় গালাগালি করছে, অনেক বকাঝকা দিছে। তো আমি খুব পরিমাণ কান্নাকাটি করলাম। কান্নাকাটি করে বললাম যে জান, বিশ্বাস করো, আমার কালার কোনো সম্পর্ক নাই, তুমি আমাকে আর মাইরো না, অনেক মারছো, অনেক কষ্ট হয়েছে আমার, তুমি আমাকে আর মাইরো না, আমার খুব কষ্ট হইতাছে, আমার খুব কষ্ট হইতেছে, দেখো আমার হাত পা কি হয়ে গেছে, তুমি কত পরিমাণ মারছো, কত পরিমাণ ঝুড়ে মারছো আমাকে। তখন ও দেখা, মানে আমার হাতে পাশে তাকাইছে, তখন দেখা ও ওর গায়ে আঘাত করা শুরু করছে। তোমাকে আমি খুব মারছি না, তোমার খুব কষ্ট হয়েছে না? আমি চাই না তোমাকে মারতে লেগে, বিশেষ করে আমার মাথা ঠিক ছিল না, আমাকে তুমি মাফ করো। এই কথা বলে ও ওর গায়ে মারতেছে, ওর গায়ে ও ঝাড়ু দিয়ে মারতেছে, ওর গায়ে ও বেল দিয়ে পিটাইতেছে। মানে আমার দাগ হয়েছে, আর ওর শরীরে দাগ হইতে হবে, আমি ব্যথা পাইতেছি, ওর ব্যথা পাইতে হবে এখন। তখন আমি বললাম যে চুপ, তুমি এরকম করতেছো কে, পাগলামি করতেছো কে? যা হওয়ার হয়ে গেছে, এখন তোমার মারলে কি ব্যথা কমে যাবে? আমার ব্যথা আরো বাড়বো, কমবো না। তো যা হওয়ার হয়ে গেছে, এখন তুমি তোমার গায়ে আঘাত করো না, তুমি এখন থামো থামো। একথা বলার পর ওকে থামাই। তো আমাকে তখন জড়াতে খুব কান্নাকাটি করে আর বলে তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার অন্যায় করছি, ভুল করছি, মাথা ঠিক ছিল না আসলে। তোমার লাগে কেউ কথা বলে আমার হিংসা লাগে, হিংসা হয়, আমার খুব খারাপ লাগে, যে মনে হয় যে সে তোমার আমার সাথে তোমার বেশি সুখে রাখতে পারবে। সবসময় এই কথা আমাকে বলে, তো আমি আর কিছু বলি না। আমি কান্নাকাটি করার পরে থাইমা যাই। সংসারটা আস্তে আস্তে এই হইতেছিল আমাদের সন্ধ্যার ভিতর দিয়েই। তো আমরা ওই বাসা ছেড়া দিই। ছেড়া দেওয়ার পরে আমরা আরেক বাসায় আসি। ওর ফ্যামিলি, ও যেখানে মা থাকে, বাবা, ভাই থাকে, বোন থাকে, ওদের বাসার কাছে আমরা আবার রুম নিই। তো রুম নেওয়ার পরে ওর মামা, ওর খালা, ওর মা আমাকে বলতেছে যে আসলে আমার স্বামী, আমার ছেলে তোকে খুব পরিমাণ ভালোবাসে, তো তাই তোকে সন্দেহ করে, তুই এটা কিছু মনে করিস না। আমি বলছি ঠিক আছে মা, আমি কিছু মনে করবো না, কিন্তু আপনার ছেলে এত পরিমাণ সন্দেহ কারণটা কি আমাকে বলতে পারেন আপনি? জানি না কারণটা কি, কিন্তু সন্দেহ করাটা সত্যি, কিন্তু যখন বাচ্চা কাচ্চা হবে তখন ঠিক হয়ে যাবে। তখন আমি আর কিছু বলি না। সবাই বলে যে বাচ্চা কাচ্চা হলে ঠিক হয়ে যাবে, ওর ফ্যামিলি সবাই বলে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি একটা বাচ্চা নেবে, এখন যখন ঠিক হয়ে যাবে আমি একটা বাচ্চাই নিব। তখন আমি নিয়ে ফেলি, একটা বাচ্চা নিয়ে ফেলি। তখন ও জানে না, ও বুঝতে পারছে যে এটা আমি ইচ্ছা করে করছি, কিন্তু ও রাখবে না।
ওর ফ্যামিলিরও কেউ রাখবে না, ওই বাচ্চা ও রাখবে না, যে না রাখবো না, এখন কেন নিলি, কি কারণে নিলি, বলছি না 5 বছর পরে নিবি, তো এখন কেন নিলি, ওটাকে নষ্ট করে দিব, এইরকম সেরকম কত কথা। আমি বলছি না, এটা থাকবে, কারণ তোমার ফ্যামিলি বলে তুমি সন্দেহ করো, আমিও বলি তুমি সন্দেহ করো, আর আমি চাই না তুমি আমাকে সন্দেহ আর করো, যদি বাচ্চা হয় তাহলে ঠিক হয়ে যাবে, এটা এমনি থাক। কয় কি আমি বলছি না এটা অ্যাবর্শন করতে হবে, আমি বলছি না। ওর মা বলে, ওর খালারা বলে, ওর ভাইয়ের বউরা সবাই বলে, ফ্যামিলি সবাই আমাকে কি কথা বলে। তখন আমার উপরে অনেক একটা চাপ সৃষ্টি হয়, অনেক প্রেশার দেওয়া হয়। তখন আমি কাউকে কিছু বলতে পারি না। তো তাকে ঠিক আছে, আমার আমার নন্দের বিয়ে ছিল, তাকে ঠিক আছে, ওর নন্দের তো বিয়ার পরে দেশে যাবো, বিয়া খাবো, বিয়ার খাওয়ার পরে বাচ্চা নষ্ট করে ফেলবো, আমার কাছে বলি না, আমি ঠিক আছে তখন দেখা যাবে। তো আমার নন্দের যখন বিয়ে হয়, তখন কুমিল্লা হয় বিয়ে, তখন আমরা সবাই কুমিল্লা বেড়াতে যাই। আহ, তখন শুনতে পারে যে আমার হাজবেন্ড একটা ছেলের মেয়ের সাথে প্রেম করতো, এটা আমি আগে কখনো শুনি নাই, তখনই ফার্স্ট শুনলাম। তাও শুনতাম না, আমি তখন শুনতে পারছি যে আমাকে সবাই দেখে বলছে কে কে, সবাই বলছে এটা সোহানের ওয়াইফ। তো যে মেয়ের সাথে আমার হাজবেন্ড প্রেম করতো, ওই মেয়েটা খুব কানাকাটি করতেছিল, আর কি জানি বলতেছিল, আর আমার নন্দের কাছে ফোন নাম্বার চাই আমার হাজবেন্ডের। তো আমার মনে হইলো যে ওই মেয়েটা কিছু একটা বলতেছে আমার হাজবেন্ডের ব্যাপারে বা হয়তো আমার ব্যাপারে। তো আমার নন্দের আমি জিজ্ঞাসা করলাম, বেশি বড় না আমার ননদ, মানে ছোট, ক্লাস 6-এ পড়ে। সে আমাকে বললে যে, আমি ডাক দিছি, সে আসছে আমার কাছে, আমি কি তোমাকে ও কি বলছে, কয় না কিছু বলে নাই। আমি কি সত্যি করে বলো, তোমাকে ও কি বলছে, কয় না তুমি যদি শুনো তাহলে ভাইকে খুব বকাবকি করবা, ভাই লাগে তোমার লাগে ঝগড়াও হবে। আমি কি না ঝগড়া হবে না, ঝগড়া করবো না, বলো তোমাকে ও কি বলছে। আসলে ভাইয়া না ওকে অনেক ভালোবাসতো এক সময়, এবং ভাইয়া ও মেয়েটাও ভাইয়াকে ভালোবাসতো, এবং ভাইয়া আরো বিয়ে করবে ঠিকই করছিল, কারণ ফ্যামিলিকে রাজি ছিল না, কারণ ফ্যামিলি সবাই বলতেছে আত্মীয় বিদ্যা আমরা কেউ আত্মীয় করবো না, তাই ওদের সম্পর্ক ভেঙে যায়। আর এখন ওই মেয়েটা ভাইয়াকে ভালোবাসে, তো তাই ভাইয়ের নাম্বার চেয়েছে আমার কাছে। আমি তো বলছি আমি তোর ফোন চালাই না, আর ভাইয়ের নাম্বার আমার কাছে নাই, তুমি ভাবির থেকে আনো, আমি এই কথা বলছি। তারপর আমাকে আর কিছু বলে নাই। আমার এই কথা শুনে এত খারাপ লাগছে যে ওর লোক ওর সম্পর্ক ছিল, এটা আমি জানতে পারিনি। আমি তো সব জানাইছি আমার ফ্যামিলিগত ভাবে, ও কেন জানায় নাই আমাকে। ওর মার কথা শুনলাম পরে, যে ওর মার বিয়ে, আবার শুনলাম যে ওর একই অবস্থা। মানে আমার খুব কষ্ট হতেছিল, আমি খুব পরিমাণ কান্না করতেছিলাম, আমি কান্না করতে করতে হাঁপসাই গেছি, আমি অনেকক্ষণ কান্না করছি। আমার হাজবেন্ড আমার কান্না দেখতে পারে না, তো ও এসে দেখতেছে আমি কান্না করতেছি। ও বলতেছে যে, আমার শাশুড়িকে বলতেছে যে, মা মা খালা, আমার বউ কেন কান্না করতেছে, কি কারণে কান্না করতেছে, কি হয়েছে আমার বউর, কি সমস্যা, আমার বউ কান্না করতেছে, তোমাকে না বলছি বেড়াইতেছি যে আমার বউকে তোমাকে কোনো কথা বলবা না। তারপর তোমার খোঁচাখুচি করছো, তারপর তোমার কিছু বলছো আমার বউকে। কয় কি, আমার শাশুড়ি বলতেছে বিশ্বাস কর, তোর বউকে আমরা কিছু বলি নাই, তোর বউ শুধু শুধু কান্না করতেছে। তখন আমার ননদ বলতেছে শুধু শুধু কান্না করতেছে না, এই কথা শোনার পর তোর বউ কান্না করতেছে, তুই নাকি সম্পর্ক তোর সাথে তোর নাম্বার চাইছে হয় এর জন্য। তখন আমার হাজবেন্ড আমাকে অনেক পরিমাণ বুঝাইলো, যা হওয়ার তা আগে হয়ে গেছে, আর এখন তোমাকে তো আমি ভালোবাসি, তুমি তো আমার সব, এখানে কান্না করার কি আছে। আমি বলি আমার খুব কষ্ট লাগছে তাই আমি কান্না করতেছি, তুমি কেন আমাকে জানাও নাই। কয় আমি আমি চাইছি তুমি জানানোর কোনো প্রয়োজন নেই, থাক এভাবে থাক, আর তোমাকে তো আমি অনেক ভালোবাসি। আমার হাজবেন্ড আমাকে সত্যি অনেক ভালোবাসে, সন্দেহ করলেও অনেক পরিমাণ ভালোবাসে। তো আমি আর কিছু বলি নাই। ও তখন হয়েছে যে আমার ননদ আর আমার শাশুড়ি বলতেছে যে শালা দৌলাবে একসাথে ঘুমাবে আর নন্দে ভাইয়ের একসাথে ঘুমাবে, আমি ঘুমাবো না আমার স্বামী ছাড়া, কারণ আমার স্বামী ছাড়া আমি কোথাও এক রাত ঘুমাই নাই, এবং আলাদাও থাকি নাই, এবং 1 ঘন্টা কোথাও কাটাই নেই। তাহলে আজকে 1টা 2টা রাত আমি কিভাবে আমার স্বামী ছাড়া থাকবো, আমি আমি স্বামী ছাড়া ঘুমাবো না, আমার স্বামীর সাথে আমি ঘুমাবো, যা হওয়ার হোক, যে যা মনে করে করুক। তো ওইখানে নতুন বলছিলাম আমি, আবার সবাই আমার রং মাইন্ড নিতেছে যে সোহানের বউ সোহানকে ছাড়া ঘুমাবে না, এটা কিভাবে সম্ভব। আম, অনেক কথা বলছে, অনেক গ্রাম অঞ্চলের মানুষ তো যা পাইতেছে তাই বলতেছে। আমি আমার স্বামীকে বলি যে যা বলার বলুক, আমি কোনটা কেয়ার করতেছি না, আমি তোমাকে ছাড়া কোথাও ঘুমাবো না, প্রয়োজনে তোমাকে নিয়ে আমি বাইরে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাবো, সমস্যা নেই। তারপরে আমার স্বামী আমাকে থাপ্পড় মারলো, তুমি এখানে বসে এটা করবা। আমি কি, তুমি যখন আমার বাপের বাড়ি যাও তখন তো আমাকে ছাড়া কোথাও ঘুমাও না, আমার সাথে তুমি ঘুমাইবা, আমি টয়লেটে গেলে তুমি টয়লেট পর্যন্ত যাও, তো এখন এরকম হবে কেন। ও আর কিছু বললো না। তো পরে আমার শাশুড়ি আমাকে ঠিক আছে ঠিক আছে, তোরা ঘুমা, সাথে ঘুমা।
কি সমস্যা নেই, আমাদের সাথে কেউ চাইলে ঘুমাইতে পারে। তারপরে আমার ভাসুর ওয়াইফ, আমি আমার হাজবেন্ডের সাথে ঘুমাইছি। দ্বিতীয় দিন আমার ননাসের হাজবেন্ড আর আমি আমার হাজবেন্ডের সাথে ঘুমাইছি। তারপরের দিনকে আমরা ঢাকায় এসে পড়ছি। আর যখন কুমিল্লায় ছিলাম আমার হাজবেন্ড আমাকে প্রচুর পরিমাণ মারছে, পেটে লাথিও মারছে আমাকে। আমি ভাবতেছি যে ওর সাথে কোনো সম্পর্ক, আমার মনে হইতেছে যে কুমিল্লা যাইয়া ও হয়তো ওই মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়ছে। ওই মেয়ে খুব ভালোবাসে, আগে ভালোবাসছে, এখন হয়তো না বাসতে পারে, কিন্তু ওকে দেখলে ওদের কেমন হয়ে যায়, ওর চোখ মুখ ওর জানি কেমন জানি হয়ে যায়। আমার মনে হইতো যে কেমন জানি হয়ে যায় ওই মেয়েটাকে দেখলে, আর মেয়েটা ওকে দেখলে কেমন জানি হয়ে যায়। আর ও আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, শুধু খারাপ ব্যবহার করতো। কুমিল্লা যাওয়ার পর শুধু খারাপ ব্যবহার করতো। তো কোনোভাবে ঢাকা আসি আমরা। ঢাকা আসার পরে এখন আমি বলি যে তুমি দেশের মধ্যে এরকম খারাপ ব্যবহার কেন করছো, কি কারণে করছো? কয় তুমি তার আমি করছো তাই আমি খারাপ ব্যবহার করছি। আমি কি তার আমি তো তুমি আমার সাথে করো, আমি কি করতে পারবো না? তারপরে অনেক কথা কাটাকাটি হয় আমাদের ভিতরে। আর আমার হাজবেন্ড আমাকে প্রচুর পরিমাণ মারতো, সন্দেহ করতো, আর প্রচুর পরিমাণ মারতো। আর আমি খুব তর্ক করতাম ওর সাথে, খুব তর্ক করতাম, এটা কেন করলা, কি কারণে করলা, আর করবা কিনা। আমিও খুব তর্ক করতাম সব সময়। তো ওর জিত ছিল আমি মারবো, তর্ক কেন করো, তুমি তর্ক করতে পারবা না। আমি তর্কটা বেশি করে করতাম, ও কইতো আমিও কইতাম। তো ও সব সময় জানালা দরজা লাগাইয়া ঘরে বক্সের ও আমাকে মারতো। তো প্রচুর পরিমাণ মারতো আমাকে। তো আমি বলতাম যে তুমি কতক্ষণ মারতে পারো আমি দেখবো, আমি জায়গা থেকে চুল পরিমাণ লড়বো না, তুমি মারতে মারতে হাঁপসে যাবে, তবুও আমি চিল্লাই কান্না করবো না আর তোমাকে কিছু বলবো না, তুমি মারো। তো খুব পরিমাণ মারতো আমাকে। আর আমার চিল্লানোকে শুনতে পারতো না, আমি চিল্লাইতাম না। যে আমি শুধু ভাবতাম তুমি কতটুকু মারতে পারো মারো, তুমি মারতে মারতে হাঁপসে যাবা, কিন্তু আমি মায়ের খাইতে খাইতে হাঁপসাবো না। তো দেখা গেছে মারতে মারতে হাঁপসা যায়, আর তৃপ্তি হয়ে যায়, ও চলে যায় বাই, সেখান থেকে ওইখানে যেয়ে বসে, কিন্তু রুম থেকে বের হয় না। যখন মারে খুব পরিমাণ মারে, রুম থেকে বের হয় না, রুমেই থাকে সব সময়। তো সন্দেহের কারণে আমি বেশি মার খেতাম, ওর ভিতরে অনেক সন্দেহ ছিল। ও বলতেছে যে যদি বাচ্চা তুমি নাফ নষ্ট করো তাহলে ভাবো এটা অন্য কারো বাচ্চা, তুমি তার স্মৃতি হিসেবে রাখার জন্য ধরে ধরে আসতো। আমি কই, তুমি এটা কি বলতেছো, কিভাবে সম্ভব, তুমি কিভাবে বলতেছো এটা, তোমার মুখে কি বাদতেছে না? কয় কি যে কিভাবে বাদবে, আমি যা বলবো তাই, যদি হয় তো রাখো, আর না হয় তো তুমি বাচ্চা নিয়ে থাকো, আমি তোমার জীবন থেকে সরে যাই। তারপর আমি বলি, ঠিক আছে বাচ্চা নষ্ট করে কোনো সমস্যা নেই, তোমার মনে এত সন্দেহ যখন তুমি আজকে এই কথা বলছো যে অন্য কারো বাচ্চা আমি স্মৃতি হিসেবে রাখতে চাইতেছি। তারপরে আমার শাশুড়ি উম একটা ওষুধ দেয়, একটা মেডিসিন দেয়, এটা খাওয়ার পরে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আমি খুব পরিমাণ অসুস্থ হয়ে যাই। প্রায় 1.5 মাসের মতো আমি মানে বিছনায় পড়া ছিলাম। তখন আমার হাজবেন্ড আমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারতেছিল না। তার জন্য ও কিছু মানে প্রয়োজনীয় জিনিস, মানে প্যাকেট, মানে কন্ডম কিনে আনে ঘরের ভিতরে, এক লগে 12 প্যাকেট। তো ও আনছে 12 প্যাকেট কিনা, আমি তো আর আনি না, আর আমি দেখিও নাই। তো ওইখান থেকে 2 পিস নাকি ও ব্যবহার করছে, আর বাদ বাকি তো ঘরেই ছিল। তো ও আয়রনের যে বক্স ছিল, আমাদের একটা আয়রনের বক্স ছিল, ওই আয়রনের বক্সে ওই প্যাকেট গুলা রাখছে। আমার তো দেওররা ছোট ছোট, খুব ফাজিল, খুব দুষ্টু। তো ওইটা আর আমার দেওররা নামাইছে, খেলবে ওইটা দিয়া, দুষ্টামি করবে। তা আমি ওদের কাছ থেকে ধমক দিয়ে ওই প্যাকেটটা সরাই রাখছি, ছোট মানুষ দেখলে কি নাকি মনে করে সরাই রাখছি। আমার শাশুড়িটা আবার দেখছে যে আমি ওদের কাছে ধমক দিয়ে এই প্যাকেটটা বক্সটা সরাই রাখছি। শাশুড়ি দেখছে, দেখে কিছু বলে নাই আমাকে। তারপরের দিন 2016 সালের ডিসেম্বর মাসের দিকেটা, তখন 17 ডিসেম্বর 16 ডিসেম্বর আমরা ঘুরতে বেরিয়েছি। 17 ডিসেম্বর ওই বক্সে হাত দিছে, দেখা যায় এখান থেকে 1 পিস নাই। ও আমাকে বলতেছে যে এখান থেকে 1 পিস নাই, কই গেছে। আমি ভাবছি ফাইজলামি করতেছে আমার সাথে হয়তো। কি তুমি জানো, এটা কি আমি জানি, তুমি কি বলো না বলো। কই কি না, তুমি কি করছো বলো, তুমি কার সাথে কি করছো। আমি ঠিক আমি কার সাথে কিছু করি নাই তো। কই তুই আবার মিথ্যা কথা কইতেছ। আমি কেন মিথ্যা কথা কম তোমার সাথে। কই না তুই মিথ্যা কথা আছে, আমি কি, আমি তোর লাগে কেন মিথ্যা কথা বলছি, আমি তুই দোকান শুরু করে দিচ্ছি। আমার মাথা গরম হয়ে গেছে, কি বলতেছে এইসব। কয় না তুই কিছু করছো, বুঝছি না আমি কিছু করি নাই। শোনো, যদি আমি কিছু করবো তোমার জিনিসটা কেন করবো, আমি জিনিস কিনে আনতে পারবো না। আর তুমি তো 1 সেকেন্ড জন্য ঘর থেকে বের হও না, রাত দিন 24 ঘন্টা তুমি ঘরেই থাকো। আমি কি করব বলো, আমি কি করবো, আমি কি করতে পারি এখানে। আর যদি তুমি কোথাও যাও
তাহলে তো কত মানে দর্শকের কাছে লাগাই হয়ে যাও যে আমি কখন কি করি কি না করি সব খবর তুমি পাই টু পাই পাও। তাহলে এখানে আমি কি করতে পারবো তোমার এলাকার ভিতরে? এটা সম্ভব তুমি বলো? না, আমি কারোর সাথে কিছু করছি বা এর আগে একটা কথা বলতে ভুলে গেছি আমি। হুম, হুম, হুম। রমজান মাসে 2016 সালে রমজান মাসে ওর সাথে ঝগড়া করি। এই সন্দেহ সন্দেহ নিয়ে ঝগড়া লাগে আমার সাথে, ওর সাথে খুব পরিমাণ ঝগড়া লাগে। তুমি সন্দেহ কেন করবা আমার কথা? আমি তো কোনো কাজ করি না সন্দেহ করার মতো, তাহলে তুমি কেন সন্দেহ করবা? কি কারণে করবা? এখানে কারণটা কি তুমি বলতে পারো আমাকে? ঝগড়া হয়, খুব পরিমাণ ঝগড়া ওর সাথে আমার সাথে। তো ওর ঝগড়া কেরা ও উত্তরা চলে যায় আমাদের এক কাস্টমারের বাসায়। একটা কাস্টমার ফোন দেয় আমার হাজবেন্ডকে যে শোন আসো, আমার খুব পরিমাণ ঘরে কাজ আছে, তুমি কাজ নিয়ে যাও, অনেক পরিমাণ কাপড় চোপড় জমাইছে করে, তুমি নিয়ে যাও। আর এখানে আমার সাথে খুব ঝগড়া হয়, ও ঘর তালা মেরে আমাকে নিয়ে আমার শাশুড়ির বাসায় চলে যায়। তো আমার শাশুড়ির বাসায় নিয়ে যাওয়ার পরে শাশুড়ির বাসা ভালো লাগে না আমার কাছে, বিরক্ত ফিল লাগে। আমার কথা যে আমার ঘর আমার সংসার, আমি আমার ঘরে থাকবো, আমার সংসারে থাকবো, আমি কি লাগে মানুষের ঘরে থাকবো? আমার ঘরে তো সব আছে, তাহলে আমি কি লেগে তোমার মায়ের ঘরে থাকবো? কি কারণে? যে মা মানে এত ঝগড়া, আমি তার ঘরে কি কারণে থাকবো? তো ঝগড়া হওয়ার পরে ও উত্তরা চলে যায়, আর আমি ওর মায়ের সাথে কথা কাটাকাটি করি। ওর মা আমাকে ভাত দেয়, আমি ভাত খাই না, ভাতের প্লেট মানে ফিক্কা ফালাই দিই, ইটা মেরা ফালাই দিছি। এটা দেখে আমার হাজবেন্ড আমাকে থাপ্পড় মারছে, যেটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে উত্তরা চলে গেছে, আর আমি কান্না করতে করতে ওইখানে বসে কান্না করতেছি। তো তখন দেখলাম যে ঘরে কেউ নাই, ওর মা শুয়ে শুয়ে টিভি দেখে, ওর ভাবি রান্না করতেছে রমজানের মাসে। তখন আমি রাগ কইরা আমাদের বাসায় আইসা পড়ি, মেরুল বাড্ডা, রামপুরা থেকে হাইটা আসি ওখান থেকে। কিন্তু আমি যে হাইটা আসতেছি, আমার ভিতরে প্রচুর পরিমাণ ভয়, জানলা আমি হাইটা আসতেছি, আমার হাবিদের পিছ থেকে যদি আমাকে ধরে আইসা যদি আমাকে মারে রাস্তার ভিতরে বসাই। ও তো সিনকেট ভালো করতে পারে, ও তো যেখানে সেখানে আমাকে মারে, যেখানে সেখানে খারাপ বিহেভ করে, খারাপ কথা বলে। কিন্তু আমার অনেক পরিমাণ ভয় করতেছে, কি যা হবে হবে, ঘর থেকে তো বেরোয় এসেছি আমি। তো মায়ের বাসা যাই, মায়ের বলে তোর এই অবস্থা কি লেগে, তুই এই অবস্থায় ফকির নিয়ে তো আমার বাসায় আইসুত কি লেগে। মাকে হাদুস হাসিই বলছে। আমি মায়ের বললাম আমার লাগে ঝগড়া লাগছে, আমি যাবো না ওই জায়গায়। ও আমার লাগে খারাপ ব্যাপার করে, সন্দেহ সন্দেহ করে আমি কখনো বাপ মাকে বলি নাই। বাপ মা কিছুদিন হয়েছে জানতে পারছে। কয়, কেন ঝগড়া লাগছে? আমি কি শুধু খালি কথা পেঁচাই? আমার আব্বুকে আমি এটা পড়ছি, আমার আম্মুর কিছু বলে নাই। আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি ফোন দেয়, বলে যে সোহান তোর বউ তো ঘরে নাই। কয় কোথায় গেছে? কয় জানি না। কয় সবার বাসা দেখো, প্রত্যেকটা অলি গলি প্রত্যেকটা বাসা দেখছি, পরিচিত কারো বাসা তোর বউ নাই, তোর বউ দেখতো শাশুড়ির বাসায় চলে গেছে কিনা। তারপরে আমার আব্বুকে আমার হাজবেন্ড ফোন দেয়, বলতেছে যে বাবা আপনার মেয়ে আইছে? বলে যে না আসে নাই। পরে বলতেছে আমার মাকে যে আম্মা আপনার মেয়ে গেছে? কয় কি না আসে নাই। এ কথা বললে আর রেখা দিছে ফোন। আমার মাকে বলতেছি মা তুমি ওকে বলো না যে আমি আসি নাই, তুমি ওকে বলো যে আমি আসছি, কারণ ও যদি শুনে যে আমি আসি নাই তাহলে ও পাগলের মতো আমাকে খুঁজবে। দেখবা ওই কি কিছু একটা কইরা বসছে। 10 মিনিট পর আমার মা ফোন দিয়ে বলতেছে হ্যাঁ শোন ও তো আমার বাসায় আসছে। কয় দেন ওর কাছে ফোন দেন। এখন বলে যে নিয়ে তোর লগে কথা বলবে। আমি কই কি বলো? কয় তোমারে কি আমি সামান্য একটা থাপ্পড় মারছি, তুমি রাগ করে জিত করে আমার বাসায় থেকে তুমি তোমার মায়ের বাসায় এসে বসছো, তুমি কোনো কাজের কাজ করছো? ঠিক আছে যা করছো ভালো করছো, তুমি এখানে থাকো, তোমাকে আমি কখনো নিবো না এখান থেকে। তুমি তোমার মায়ের বাসায় থাকো, তুমি এখানে থাকো, তোমাকে কখনো আমি নিবো না। আর কয় দাও তোমার মায়ের কাছে দাও। দিছি মায়ের কাছে। কলে আপনাদের মেয়ে আপনারা পাইছেন না, বেশি না 2-1 কেজি ডিভোর্সের কাগজটাও পেয়ে যাবেন। আপনার মেয়ে আপনারা রেখে দেন, ডিভোর্সের কাগজ পাঠাইতেছি। এই কথা বলার পর ফোন কেটে দিছে। ফোন কাটার পরে ও উত্তর থেকে ও যে ফোন কাটছে আর ও যে ঘরে ঢুকছে, শুনতে পারছে ঘরে ঢুকে যে আমি বাসায় নেই। ও উত্তর থেকে মানে নতুন বাজার পর্যন্ত শুধু গাড়িতেই আসছে, তারপর তো হাইটে আসছে। রাস্তায় এত পরিমাণ জ্যাম, কতক্ষণ গাড়ি তোরে কতক্ষণ হাঁটে, কতক্ষণ গাড়ি তোরে কতক্ষণ হাঁটে। 1 ঘন্টার ভিতরে বাসায় আসছে। রমজান মাস অনেক জ্যাম, যেখানে মনে করেন 3-4 ঘন্টা আসার রাস্তা, সেখানেও 1 ঘন্টার ভিতরে আইসা বসতে। তারপরে বাচ্চারা নষ্ট হয়ে যায়, ঝগড়া হয় খুব পরিমাণ। 17 ডিসেম্বর থেকে পুরো জানুয়ারি 7 তারিখ পর্যন্ত, 17 সালের 7 তারিখ পর্যন্ত পুরো ঝগড়া হয়। এই ঝগড়া প্রচুর পরিমাণ ঝগড়া হয় ভাইয়া, এত পরিমাণ ঝগড়া হয় বলার বাইরে। যে এই কয়দিন হয়তো বা আমি না খেয়েছিলাম, আমাদের ঘরে কোনো রান্না বান্না হয় নাই, শুধু পানি খেতাম আর শুকনো খাবার খেতাম আমি, রান্না হইতো না ঘরের ভিতরে, কি খাবো? আর ও না খেয়ে থাকতো। তারপরে আমি বলি যে হ্যাঁ আমি কিছু করছি, তোমার তো মনে হইতেছে, ঠিক আছে আমি কিছু করছি, তুমি কি করবো? আমাকে ছেড়ে দিবা, ছেড়ে দাও, আমার কোনো সমস্যা নেই, এত সন্দেহ নিয়ে সংসার করা যায় না।
তো বল, তোর কি ছাড়া লেগে আমি বিবাহ করছি, তোকে ছাড়া লেগে আমি বিয়ে করছি, আমি তোকে ছাড়বো না, আমি তোর আমার সাথে রাখবো। এই কথা বললা ও ওর মার সাথে ঝগড়া করে। ঝগড়া করার পরে ও চলে যায় বসুন্ধরা আমাকে নিয়ে। ও সিদ্ধান্ত নিয়েছে ও মারা যাবে, ও আমাকে নিয়ে মারা যাবে, আমি কিছু করছি কারোর সাথে, ওই কষ্টে সিদ্ধান্ত নেয় ও আমাকে নিয়ে আত্মহত্যা করবে। তখন ওর পরিচিত এক মামা ছিল, ওর সাথে মামার সাথে 12 বছরের সম্পর্ক। তো ওই মামা বলতেছে যে, তুই কেন মারা যাবি, যা হওয়ার হয়ে গেছে, তুই কেন মারা যাবি, তুই ওকে নিয়ে বসুন্ধরা চলে আয়, তাহলে আমি আমার ওয়াইফকে নিয়ে আসবো ঢাকা, সব একলগে থাকবো। কথা বলার পরে ও আর কিছু বলে না, সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে মামা যা বলছে তাই আমি করব। তো ও আমাকে নিয়ে বসুন্ধরা চলে যায়। তো মামা আমার ওয়াইফ নিয়ে আসে। মামার ওয়াইফ, মামা, আমি আর আমার হাজবেন্ড সাবের থাকে এক বাসায় এক ফ্ল্যাটে। তো এখানে আমরা একসাথে 5 মাস থাকি। 5 মাস থাকার পরে আমরা রুম ছেড়া দিই, আলাদা হয়ে যাই। কারণ ওই রুমটা নিচে ছিল বসুন্ধরা, অনেক নিচে ছিল রুমটা, খুব পরিমাণ পানি উঠে, অনেক পানি উঠে বলার বাইরে। তো আমার খুব ভালো লাগতো না, ঘৃণা লাগতো, একটু বৃষ্টি হলে পানি উঠতো। তো আমি বলতাম কি রুম ছাড়ো, ভালো একটা রুম নাও, আমার ভালো একটা রুমে যাই, পানি উঠে ঘরে। তো এ কথা বলার পর ও রুম ছেড়া দেয়। তো আমি আরো এক্সট্রা একটা রুম নেই, আর মামা আর মামি তারা আরেকটা রুম নেয়, আমরা আলাদা হয়ে যাই, সে তার মতো আমার আমার মতো। তো কিছুদিন পরে, জুন মাসের ঘটনা, এটা 17 সালের জুনের দিক দিয়া, জুন মাসের 1 তারিখে আমি আলাদা হয়ে যাই। তো এই 1 তারিখ থেকে আর মনে হয় যে মামার সাথে আমার সাথে কোনো সম্পর্ক আছে। আবার মনে হচ্ছে আমার কোনো সম্পর্ক আছে মামার সাথে। আমি বলি, তুমি কি বলো, কি সম্পর্ক থাকবে আমাদের সাথে, সে আমাকে মেয়ের মতো দেখে, তাকে আমি বাবার মতো দেখি, কি সম্পর্ক থাকবে, তুমি কি বলতেছো এটা? কয় না, কোনো সম্পর্ক আছে, তুমি মিথ্যা বলতেছো। আমি কেন মিথ্যা বলবো তোমার সাথে, তুমি কেন সন্দেহ করো তো আমাকে? কখনো কখনো আমাকে এত পরিমাণ সন্দেহ করতো, তালা আমার রেখে যেত ঘরের ভিতরে। তো মামা বলতো, তুই ঘর তালা মেরা কেন রাখোস? দেখা গেছে ঘরে কোনো আগুন টাগুন বা গ্যাসের কোনো জিনিস লাগলে বা কারেন্ট লাগলে তখন কিভাবে বের হইবে এখান থেকে, তুই কেন এটা করস? তখন কই কি, ঠিক আছে মামা ভুলে গেছে, আমি ওরকম তালা মেরা রাখবো না রে। করে কিছু মনে চায় করতে, ও করো, সমস্যা কি? আর তাছাড়া তো ভাড়া লাগাতে ও ডিভোর্স দিয়ে দে, আর তো সন্দেহ তো সংসার হয় না। আর তো সন্দেহ করতে ভালো না, বউকে ভালোবাস ঠিক আছে, অনেক ভালোবাসো তাও ঠিক আছে, সন্দেহ করা ভালো না, সন্দেহটা লিমিট থাকে। তো এই কথা বলার পরে ওর মনে হচ্ছে যে ও আমার সাথে কিছু একটা করছে, আমার লাগে কোনো সম্পর্ক আছে, সবসময় এটা মনে করে। তো এটা মনে করার পরে আমার লাগে প্রচুর পরিমাণ ঝগড়া হয়। তো ওর মনে হয় আমি কিছু একটা করছি, ও আমাকে জিজ্ঞাসা করে, আমি বলি যে না কিছু হয় না আমাদের ভিতরে, না কিছু হইছে, আমি বলি না কিছু হয় নাই। তো ও আমাকে খুব পরিমাণ মারে, তখন আমাকে মারে। আমি তখন কোরআন ছুঁয়ে কিরাকাটি যে না কিছু হয় নাই, কাজে তো কিভাবে বিশ্বাস করবো? তখন আমি কোরআনের উপর হাতে রেখা বলি যে ওই মামার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই, কোনো রিলেশন নাই, কিচ্ছু হয় না আমাদের সাথে, তুমি আমাকে শুধু ভুল বুঝতেছো, তুমি আমাকে ভুল বুঝছো না। বিশেষ করে কোরআন ছুঁয়ে কই কিচ্ছু হয় না আমাদের ভিতরে। কয় কি, আমি বিশ্বাস করি না। আমি কি তাহলে কিভাবে বিশ্বাস করবা? কয় তুই মরে যা তাহলে আমি বিশ্বাস করবো যে কিছু হয় নাই। তখন আমি বললাম ঠিক আছে, আমি কিভাবে মরবো তুমি বলো, আমি কিভাবে মরলে তুমি শান্তি পাবে, আর কিভাবে মরলে তুমি বিশ্বাস করবো যে আমি কিছু করিনি? তখন এই কথা বললা আমার সামনে একটা চাকু ছিল, ফল কাটা চাকুটাতে আমি হাত কাটতে গেছিলাম। তো হাত কাটতে যাই, আমার ও আমাকে হাত কাটতে দেয় নাই, কয় তুই এভাবে মরতে পারবি না, তুই গলায় ফাঁসি দিয়ে মরবি, আমি দেখবো। তখন আমি ঠিক আছে যাও, আমি গলায় ফাঁসি দিয়ে মরবো। কোরআন থেকে কাছে তুমি বিশ্বাস করো নাই, চাকুতে হাত কাছে তুমি বিশ্বাস করো নাই, তুমি বলতেছো আমি গলায় ফাঁসি দিয়ে মরবো, ঠিক আছে আমি মরবো, সমস্যা নাই, যাও, তোমার খুশিতে আমার খুশি। তো তখন আমি গলায় ফাঁসি দিতে যাই, গলায় ফাঁসি দিই। ফাঁসি দেওয়ার পরে পা থেকে আমি টেবিল, যে আমার পাতা যে টেবিল টেবিল ফালাই দিই। আমি, আমার চোখ মুখ বড় হয়ে যায়, চোখ মুখে পানি পড়া শুরু করে, আমার মুখ দিয়া লালা পড়া শুরু করে। তখন ও বলতেছে যে মর মর মর, ও কিছু বলতেছে না, তো তুই মর তুই মর, আমি তো মরতেছি এখান দিয়ে, তবুও বলতেছে তুই মর তুই মর। এই কথা বলার পরে দেখতেছে যে আমার অবস্থা পুরো টাইট হয়ে গেছে, আমি পুরো কাহিল, আর 2-1 মিনিট টাকলে মারা যাবো। তখন ওই চাকুটা দিয়া উপরে রশিটা কাইটা দিতেছে, কাইটা দিয়া নিচে ফালাইছে আমারে, ফালানোর সাথে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান পরে ও আমাকে পানি টেনে দিয়ে আমার মাথা মুথা হাত পা মেসেজ করতেছে, করার পরে আমাকে জ্ঞান ফিরাই। জ্ঞানে আনার পরে বলতেছে যে তুমি কি সত্যি কথা বলবা না, আমি তুমি কি করছো সাথে, তুমি মরার আগে মিথ্যা কথা বলে যাইবা? আমি বললাম যে আমি চাকুতে হাত কাটতে গেছি, কোরআন ছিয়া বলছি, আবার আত্মহত্যা করতে গেছি, গলায় ফাঁসি রেখে, তবু তুমি বিশ্বাস করতেছো না, আর কি করতে বিশ্বাস করবা বলো? কয় না আমার মনে হয় না তুমি সাথে কিছু করো নাই, আমার মনে হয় তুমি কিছু করছো ওর সাথে। আমি কি, যাও, তোমার যদি মনে হয় তুমি যা করার করো, তুমি কিছু জিজ্ঞাসা করো না আমাকে। কয় আমি ওরা মায়েরা ফেলবো। আমি দেখি তুমি মারো কাটো যা করার করো, আমার কোনো আপত্তি নেই এখানে।
তখন যে বলতো যে না তুমি মারো না, যখন ও বলতো যে ঠিক আছে তুমি মারবো না, তোমার লগে সম্পর্ক আছে, ও যেন এটা বলতে না পারে, তাই আমি বলছি তুমি মারো কাটো, যা করো তাই করো, আমাকে কিছু জিজ্ঞাসা করো না। তখন ওই লোকটাকে ও বাসায় আনে, বাসায় আনার পরে আহ বাসায় আনার পরে ও লোকটাকে বলে যে মামা আপনি আমার বাসায় আসেন, আপনাদের কথা আছে আমার, আমি কিছু কাপড় কাটবো, আমি কাটতে পারতেছি না, আপনি শিখাই দিয়ে যান। তো মামা বাসায় আসে সন্ধ্যার সময়, সবাই যেন ও মামা আমাদের বাসায় ইফতারি করতে আসছে। তো মামা বাসায় আসার পরে মামা ইয়াবা খাইতো, একটু নেশা করতো। তো মামা আমাদের ঘরে বসে নেশা খাইতেছে। তো পিস থেকে এসে যেটা ঘাড়ে বাড়ি মারছে। আমি ছিলাম আরেক রুমে, আমাদের 2 রুমের ফ্ল্যাট ছিল, আমি আরেক রুমে ছিলাম। আমি রান্নার জন্য ব্যবস্থা করতেছি, দেখি কি রান্না করব। তো পিস থেকে আইসা মামাকে একটা বাড়ি মারে। মামা দাঁড়াতে যায় প্রথম, তারপর আরেকটা মারে, এরকম ভাবে 2-3টা বাড়ি মারে। তো মামা পরে মারা যায়, 2-3টা বাড়ি মেয়ে মামা মারা যায়। ও এসে বলতেছে যে আমি ওরে মাইরা ফেলছি। আমি বলি, তুমি কি করছো, ওরে মাইরা ফেলছো মানে মানটা কি, তুমি কি করছো? ওরে আমি মাইরা ফেলছি, ওকে মাইরা ফেলছি। আমি বলি, তুমি কি বলো? সত্যি আমাকে মেরে ফেলছি। মানে আমার তখন এত খারাপ লাগছে, এত ভয় দিচ্ছে বলার বাইরে। তারপরে আমি বললাম এখন আমি কি করবো বলো, কি করবো এখন, কি করার আছে এখন? মানে তো তিনি মার্ডার করেছেন? হ্যাঁ, মার্ডার করছেন। তারপর উনি বলতেছে যে আমি বলছি কি করবো, আমি কি করবো? আমার তো ভয় হাত পা কাঁপতেছে, তুমি কি করলা? আমার শুধু একটা কথা, তুমি এটা কি করলা? সন্দেহ করে তুমি এটা লোকটা হত্যা করলা। এখন এটা ভাবলে হবে না, তুমি চলো আমার সাথে। কোথায় যাব? আমরা যাব মহাখালী। কার বাসায়? আমার বাবার বাসায়। ওর মার তো 2টা বিয়ে, তোর বাবা বাইচা আছে, ডিভোর্স হয়ে গেছে আর কি। তোর বাবার বাসায় যাই মহাখালীতে আমরা। ওর বাবাকে সবকিছু জানাই আমরা যে বাবা আপনার ছেলে এগুলো। আমার বাবাকে অনেকবার জিজ্ঞাসা করছে আমাকে, আমি কিছু বলি নাই। আমার হাজবেন্ড বলতে আমাকে নিষেধ করছে, তাই আমি কিছু বলি নাই। তো দুপুরবেলা ওর বাবাকে ও বলতেছে বাবা আমি এগুলো করছি। তো বাবা বলতেছে তুই কি করছো, এটা কি করছো, তা কি করলি? আর এখন তুই আমাকে বলতেছ এটা কোনো কথা, এটা কোনো যুক্তি? যা তুই ওই টাকা পয়সা দিছাই তোরা নে, গ্রামের বাড়ি চলে যা, বরিশাল চলে যা। আমরা যখন বরিশাল যাই, আমার খুব পরিমাণ ভয় হইতেছিল, চাল্লা কি হয়েছে, কি হবে সামনে, ভবিষ্যৎ আমাদের কি হবে। তো বরিশাল যাওয়ার পরে আমরা তো এক রুমেই থাকি, এক রুমে দেয় আমাদের। তখন আমার হাজবেন্ড আর আমি অনেক দ্রুত ভাবে শুই, মানে এত দ্রুত ভাবে শুই আমাদের মাঝখানে আর 2 লোক শুইতে পারবে। ও বলছে তুমি দূরে শুতেছো গেলে কাছে আসো। আমি দেখি না, আমার খুব ভয় করে, তুমি তো আমাকে মাইরা ফেলো। ও বলতেছে তুমি পাগলের মতো এত কথা কেন বলতেছো, তোমাকে মারবো কোন দুঃখে, যদি মারতাম তাহলে তোমাকে মারতাম, ওই লোকটাকে মারতাম না। আমি শুধু কান্না করতেছি যে কি হবে আর কি হইলো। তারপর আমি বলতেছি যে যা হয়ে গেছে, কান্নাকাটি করে লাভ নাই, আর আমার প্রচুর পরিমাণ ভয় করতেছে, তুমি সিমটা ফালাই দাও। ঠিক আছে সিম ফালাই দিব। সিম ফালাইছে, ফোনটা আর ফালাই নাই। আমি বলছি তুমি ফোনটাও ফালাই দাও, তুমি দেখো না ক্রাইম পেট্রোলে কিভাবে কি হয় না হয়, তুমি ফোনটাও ফালাই দাও। কয় না না না, বাংলাদেশে এরকম কোন তথ্য প্রযুক্তি ইয়া হয় নাই, তৈরি হয় নাই যে আমাদেরকে অ্যারেস্ট করবে ফোনের মাধ্যমে। আমি কি না তুমি ফালাই দাও, ফোনটা ফালাই দাও। ও ফালাই নাই, ফোনটাও কাছেই রাখছে। ওই ফোনের সূত্র ধরা ভাইয়া আমাদেরকে পুলিশ থেকে মামলা হয় থানায়, থানা থেকে আমাদের মামলা যায় ডিবি অফিসে, মিন্টি রোড। ওইখান থেকে 2 টিম গাড়ি যায়, ডিবি যায়, সরি 3 টিম ডিবি যায় আমাদের অ্যারেস্ট করার জন্য, যে আমরা কত বড় আসামি, ঘরে মার্ডার করে লাশ থেকে চলে গেছি। তারপরে আমাদের অ্যারেস্ট করতে যায়। যাওয়ার পরে সকালে বেলা আমার হাজবেন্ডকে আমি বলি যে তুমি উঠো, ওইটা হাত মুখ ধো, আমি হাত মুখ ধুয়ে আসি। তো আমি হাত মুখ যাই পুকুরে, যাই আর সবার সাথে কথাবার্তা বলি। ওখানে নতুন বউ আমি, কেউ জানে না যে আমরা বিয়ে হয়েছে আমাদের, সবাই ভাবতেছে কি আমাদেরকে ভাগাই নিয়ে এসে, আমার হাজবেন্ড আমাকে ভাগাই নিয়ে এসে, সবাই এটা মনে করতেছে। যখন বাসায় পুলিশ আসে, ডিবি আসে, তখন জানাজানি হয় যে মার্ডার করছে, এটা জানাজানি হয় না। সবাই বলতেছে যে আপনাদের মেয়ে পাইছেন, আপনারা মেয়ে নিয়ে যান, আমাদের ছেলে রেখে যান। ডিবি করতেছে যে না, আমরা ছেলে 2জনকে নিয়ে যাব, একজনকে নিব না। আর তখন আমার হাজবেন্ড ইচ্ছা করলে পালাতে পারতো, পালে না শুধু আমার দিক তাকাইয়া। কারণ যখন আমার হাজবেন্ডকে ধরতে আসে ডিবি, তখন একজন লোকই মাত্র আসে। সে আয়সা ঘরের ভিতরে বলতেছে ওর দাদুর কাছে যে এই ঘরে কি সোয়ান নামে কেউ থাকে? তখন দাদু বলতেছে আপনি সোয়ানের কি লাগেন? তখন আমার হাজবেন্ড যে পালাবে, পালানোর পদ্ধতিটাও ছিল, শুধু পালা নাই আমার দিক তাকায়, কারণ আমাকে ডিবি নিয়ে যাবে, আইনের লোক কি না কি করে, কিভাবে না কিভাবে রাখে, ওর ভয় ছিল আমাকে নিয়ে, তাই ও পালায় নাই। ও বলতেছে স্যার আমি আসছি, আমি এইখানে, আপনি এইখানে আমার কাছে আসেন। এই কথা বলে ও উঠছে, ওঠার পরে ডিবি ওকে ধরছে। ধরার পর স্যার আমি পালাবো না, কারণ আমার বউ আছে, আমার বউকে আমি প্রচুর পরিমাণ ভালোবাসি, যদি পালাইতাম তাহলে আপনার সাথে আমি দেখা দিতাম না, আর আপনাকে আমি ডেকে বলতাম না স্যার এই যে আমি। তো এই কথা বলার পরে
আমাকে ডাকায়, খবর দেয়। আমি আসি। আমি বলতেছি যে, কে আপনি, কি হয়েছে, কি সমস্যা, ওকে ধরে রাখছেন কি লিগা? কয় কি, আমার হাজবেন্ড বলতেছে ফারজানা ভয় পেও না, এটা সাইনের লোক, ডিভিএস আমাদের অ্যারেস্ট করতে। তো আমার হাত পা কাঁপতেছিল। তো আমার হাজবেন্ড নিয়ে যাবে, আমাকে নিবে না। আমি বলতেছি যে আমিও যাবো, আমাকেও নিয়ে যান। তখন আমার হাজবেন্ডের সাথে আমাকেও নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে গাড়িতে রাখে। তখন বলে যে, তুমি কি ফারজানা, তুমি কি সোয়ান? আমরা বলি যে হ্যাঁ। কয় খুনটা কে করছে, সত্যি করে বলো তো, তুমি করছো নাকি ফারজানা করছে? এ, আমি বলতেছি যে আমি করছি, আমার হাজবেন্ডকে আমি করছি। আমি বলতেছি যে না স্যার, আমার হাজবেন্ড আমাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলে, আসলে খুনটা আমি করছি। আমার হাজবেন্ড বলে জি না স্যার, খুনটা আমি করছি, আমার ওয়াইফ বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতেছে। এরকম হইতেছে আমাদের ভিতরে। তো বরিশাল থেকে মাদারীপুর পর্যন্ত আসতে আসতে এরকমই হয়েছে। হওয়ার পরে কয় কি ফারজানা, যে কোনো একজন সত্যি কথা বলো, মিথ্যা কথা বলো না, একজন বাঁচাও আর একজনকে বাঁচাও। দিবি এই কথা বললো। বলার পরে আমি বললাম যে স্যার, যা বলার কি আর বলবো, আপনি তো বইলা দিলেন। আমার হাজবেন্ড বলতেছে যে স্যার আসলে খুনটা আমি করছি, আমার বউ কিছু জানে না, আমার বউ ছিল না, জানেও না, আপনার আমার বউকে ছাড়া দেন। কয় না, তোমার বউকে ছাড়া যাবে না, কারণ তোমার বোন নামেও মামলা হয়েছে, সন্দেহজনক মামলা হয়েছে, এবং 2 নম্বর আসামি দিছে, এবং তোমার ওয়াইফকে সহযোগিতার মামলা দেওয়া হয়েছে। এই কথা বলার পরে আমাকে অ্যারেস্ট করলো, ওকে অ্যারেস্ট করলো। আমাদের 5 দিন রিমান্ডে রাখছে ভাইয়া। এই 5টা দিন শুধু আমাকেই বাইন্ধা রাখছে, আমার হাজবেন্ডকে বাইন্ধা রাখে নাই। এই 5টা দিন আমার হাজবেন্ডকে ছাইরা দিছে, শুধু আমাকেই বাইন্ধা রাখছে। একটা মুরগির বাচ্চা যেমন বাইন্ধা রাখলে মা পাশ দিয়ে ঘুরে, ওরকম আমার হাজবেন্ড আমার পাশ দিয়ে ঘুরছে, এবং 5টা দিন রিমান্ডে রাখছে আমাকে। আমার শুধু বলতেছে স্যার আমাদের মারবেন না, রিমান্ডে তো নাকি প্রচুর পরিমাণ মারধর করে, আমাদের কেন মারেন না? আমি তো আমার হাজবেন্ডকে বলতেছি, আমার হাজবেন্ড তাদের বলতেছে কয় কি না, তোমাকে কেন মারবো, তোমার তো সত্যি কথা বলে দিচ্ছি, তোমাদের আর কেন মারবো? তোমাদের রিমান্ড যে আমাদের হইতেছে না, কয় তোমাদের এইটাই রিমান্ড, তোমরা সত্যি কথা বলছো, তোমাদের এইটাই রিমান্ড, আর কোনো রিমান্ড নাই, তোমাদের মারধর করা হবে না। যে আসামি সত্যি কথা বলতে তাদেরকে কখনো মারি না আমরা। তো 5 দিন রিমান্ডে রাখার পরে ভাইয়া আমাদের কোর্টে চালান করে, আর এই 5 দিন আমাদের একসাথে রাখছে। সে লোকটা বলতেছে যে তোমরা এত এত ভালোবাসো, তারাও বুঝতে পারছে আমার হাজবেন্ড আমাকে সন্দেহ করে, কথাটা ভাবে বুঝতে পারছে আর কি, একটু প্রকাশ করে বলে নাই। যখন চালান করবে কোর্টে, তখন আমাকে আর আমার হাজবেন্ডকে 2,000 টাকা দেয়। আমি বলি টাকা কেন দিতেছেন আপনারা? কয় কি জেলে যাবা, অনেক কিছু প্রয়োজন হতে পারে, নাও তুমি টাকা নাও, সোহানকেও দাও। এই কথা বলার পরে ওরা 1,000 আমাকে টাকা দেয়। দেওয়ার পরে খাবার কিনা দেয়। ওকে 8 তলায় কোটে নেয়, আমাকে 2 তলায় নেয়। আমারটা শেষ হয়ে যায়, কারণ ডিবি আমাকে শিখাই দিছে যে বলবা যা করে আমার হাজবেন্ড করছে, আমি কিছু করি নাই, এই কথা তারপরে কি বলবা। হলো শেষ করবো আমরা, শেষে কি হলো? তারপরে এই কথা বলে সব দায়ভার আমার হাজবেন্ড মাথায় নেয়, আমি তো নিই না, আমার জন্য সহযোগিতার মামলা হয়। নেওয়ার পরে আমাদের চালান করে দেয়, আমার হাজবেন্ডকে কেরানীগঞ্জ পাঠায়, আর আমাকে কাশিমপুর পাঠায়। কাশিমপুর পাঠানোর পরে ভাইয়া আমি 15 মাস জেল খাটি এই মামলায়। এখন আমার হাজিরা চলতেছে। 15 মাস জেলে থাকার পরে আমি 15 মাস পর বাইরে হয় জেল থেকে। আমি বের হয়েছি, 1.5 বছর প্রায় কাছে গেছে, আর আমার হাজবেন্ড জেলে প্রায় 3 বছর চলতেছে। ওনার শাস্তি কি হয়েছে? ওনার এখনো কোনো শাস্তি হয় নাই, যাবতীয় মামলা এভাবে চলতেছে, আচ্ছা, মানে মামলা এখনো চলছে? এখনো চলছে। আচ্ছা, বাট আপনারা আপনাদের দোষ স্বীকার করে নিয়েছেন? হ্যাঁ, দোষ স্বীকার করে নিছি। তা আপনি এখন জামিনে আছেন, হ্যাঁ, আমি এখন জামিনে আছি। কিন্তু আপনার হাজবেন্ড জেলে। আমার হাজবেন্ড জেলে আছে। এখন আপনি কার সাথে থাকেন? আমার বাবা মার সাথে থাকি। মানে আপনাদের তার মানে সম্পর্কটা এখনো হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা আছে? আছে, আমি এখন আমার হাজবেন্ডকে ভালোবাসি এবং ওকেই চাই। আপনি ওকেই চান, এবং আপনি চান যে সে যদি কখনো মুক্ত হয়ে আসে আপনি আবার তার সাথে সংসার করবেন। হ্যাঁ। দ্যাটস গ্রেট। ফারজানা, আজকে আপনার কাছে একেবারে শেষ 2 মিনিটে 2টো প্রশ্ন করি। প্রথম প্রশ্ন, কি মনে হয় কেন আপনি আজকে এখানে আসতে হয়েছে? কি কারণে আপনার মনে হলো যে জীবনের আপনি কি ভুলটা করছেন? ভাই আমি জীবনে অনেক ভুল করছি, অনেক ক্ষেত্রে, তা তো আমি বললাম। সবচেয়ে বড় ভুল কোনটা এখন কি মনে হয়? যখন রাতে ঘুমাতে যান বুঝতে পারেন যে এই ভুলটা যদি জীবনে না করতাম তাহলে হয়তো আমার জীবনটা এরকম হতো না, কখনো এরকম মনে হয়েছে? সবচেয়ে বড় ভুল হয়েছে যখন আমার হাজবেন্ড বলছে যে মার্ডার করবো, তখন নিষেধ করা দরকার ছিল আমার। আচ্ছা নিষেধটা করতে পারি নাই, কারণ ভাবছিলাম যে হয়তো উল্টা রিয়েক্ট করবে। আচ্ছা, বাট আপনি ভাবেন না যে সত্যি সত্যি সে আমি মারবার ভাবিনি করবে? সে সত্যি সত্যি মার্ডার করবে। আচ্ছা, সবচেয়ে বড় ভুল ছিল আমার এই জায়গায়। ওকে। অ্যান্ড আমাকে শুধু এইটুকু বলেন যে আপনি আজকে যে এখানে আসছেন, মানে এই জায়গাটায় আসার কারণটা কি? কেন মনে হলো যে এখানে আসা উচিত? ভাইয়া আমি অনেক ভুল করছি। আমি চাই না আমার মতো ভুল আর অন্য কোনো মেয়ে করুক, আমার মতো ভুলে অন্য কোনো মেয়ে পাড়া দেখ।
আমার যেই লাইফ হিস্টোরি তাদের শুনছে, তারা শোনার পরে তারা শুধরায় যাক, তাদের জীবন তারা গুছাক, তাদের এখনো সময় আছে, Okay. তারা ভুলগুলা বুঝে চলুক।